লাগাম টানতে আজ থেকে ৭ দিন কঠোর লকডাউন। অযথা বাইরে গেলেই গ্রেফতার। সারা দেশের রেকর্ড ৮,৮২২ জন শনাক্ত, মৃত্যু ১১৫। লকডাউনেও পুরো দমে চলছে পদ্মা সেতুর কাজ। ২০০ রোড স্ল্যাব বসলে সেপ্টেম্বরে সংযোগ সড়কে যুক্ত হবে দুই প্রান্ত। গ্যাস পাইপলাইনের কাজেও অগ্রগতি থাকলেও পাইকার না আসায় নওগাঁয় আমের দর পতন। বিক্রি নিয়ে দুশ্চিন্তা, হাজার কোটি টাকা বেচাকেনার লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা ব্যবসায়ীদের। এবং যুক্তরাষ্ট্রে দ্রুত ছড়াচ্ছে করোনার ভারতীয় ধরন। আক্রান্তের সংখ্যা বাড়ায় উদ্বেগ। কোভিড সার্টিফিকেট নিয়ে ইইউর সঙ্গে দ্বন্দ্বে জড়ালো ভারত। ভোরের সময়ের সঙ্গে আছি ফয়সাল মোর্শেদ। দেশে করোনা সংক্রমণের লাগাম টানতে আজ থেকে ৭ দিনের কঠোর লকডাউন। অযথা ঘরের বাইরে বের হলেই আইনি ব্যবস্থা। মোতায়েন থাকবে সেনাবাহিনী। সরকারি বেসরকারি অফিস বন্ধ রেখে ১ সপ্তাহের কঠোর লকডাউনের প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। রিকশা ও পণ্যবাহী যান ছাড়া সব ধরনের স্বল্প ও দূরপাল্লার যানবাহন বন্ধ রেখে সোমবার থেকে চলছে সীমিত লকডাউন। বৃহস্পতিবার ভোর ৬টা থেকে কার্যকর হবে কঠোর লকডাউন। কি থাকছে নিষেধাজ্ঞার আওতায় মঙ্গলবার রাতে সরকারের উচ্চ পর্যায়ে বৈঠকের পর বুধবার দুপুরে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। সরকারি আদেশে কঠোর লকডাউনে বন্ধ থাকবে সব ধরনের সরকারি বেসরকারি ও স্বায়ত্তশাসিত অফিস। পুরো বন্ধ থাকবে শপিং মল ও মার্কেট। বন্ধ থাকবে অভ্যন্তরীণ বিমানসহ সব ধরনের যন্ত্রচালিত যানবাহন। জরুরি পরিষেবার আওতায় চলবে খাদ্য, ত্রাণ, স্বাস্থ্য ও নাগরিক সেবার সাথে যুক্ত যানবাহন। দেশব্যাপী চালু থাকবে পণ্যবাহী ট্রাক, লরি ও কাভার্ড ভ্যান। এছাড়া আন্তর্জাতিক ফ্লাইট চালু থাকায় ভ্রমণের টিকিট দেখিয়ে গাড়ি ব্যবহার করা যাবে। নিত্য প্রয়োজনীয় কাঁচাবাজার উন্মুক্ত স্থানে চলবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। খাবারের দোকান, হোটেল, রেস্তোরাঁ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা গেলেও সেখানে বসে খাওয়া যাবে না। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হলে আইন শৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে। তবে টিকা কার্ড দেখিয়ে যাওয়া যাবে কেন্দ্রে। মাঠে থাকবে সেনা, বিজিবি, পুলিশ, র্যাব ও আনসার বাহিনী। আর্মি ইন এইড টু সিভিল পাওয়ার বিধানে জেলা ম্যাজিস্ট্রেট স্থানীয় সেনা কমান্ডারের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় সেনা উপস্থিতি নিশ্চিত করবেন। পুরো বিষয়টি তদারকি করবেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। কঠোর লকডাউনের প্রথম দিনের খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় আছেন সহকর্মী মুজাহিদ শুভ। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। শুভ। ফয়সাল মোর্শেদ, ঘড়ির কাঁটায় সকাল ৬টা বাজার মধ্য দিয়েই যে ৭ দিনব্যাপী সর্বাত্মক কঠোর লকডাউনের যে বহুল প্রতীক্ষিত এক ধরনের অপেক্ষা যে শুরু হয়েছিল, এটি কিন্তু আজকে থেকে এই লকডাউনটি শুরু হলো। এই লকডাউনের প্রথম সকাল আমরা সকালে আপনাদেরকে চিত্র দেখাবো যে কারওয়ান বাজার সব থেকে রাজধানীর একটি ব্যস্ততম এলাকা। এখানকার আসলে সার্বিক চিত্র কি? তবে সবেমাত্র সকাল ৬টা বাজার কারণে আমরা কিন্তু অন্যান্য সকালের থেকে খুব বেশি পার্থক্য এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। তবে সকাল থেকে কিন্তু আমরা প্রাইভেট কার অর্থাৎ ব্যক্তিগত পরিবহনের এক ধরনের দাপট দেখতে পাচ্ছি। ক্ষিপ্র গতিতে ছুটে চলছে অনেকগুলো যন্ত্রচালিত সব ধরনের যানবাহন বন্ধ থাকার কথা থাকলেও কিন্তু আমরা কিছু কিছু যানবাহন কিন্তু এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। তবে আমরা আশা করেছিলাম যে সকাল ৬টা থেকেই হয়তো আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যে কোনো একটি দলের, পুলিশ, র্যাব অথবা অন্য কোনো বাহিনীর আমরা তৎপরতা দেখতে পাবো। সেটি এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি। তারপরেও বলা যায় যে এক ধরনের স্থিরতা আছে, অর্থাৎ অন্যান্য সকালে যে আরও অনেক ধরনের যানবাহন আমরা দেখতে পেতাম সেটি কিন্তু তুলনামূলকভাবে আমরা কম দেখতে পাচ্ছি। এবং আমরা রাতেও কিন্তু এই রাজধানী শহরে ঘুরে দেখেছি রাত ২টোর পরে, অর্থাৎ অনেকটা ১২টার পর থেকে কিন্তু বাড়িতে যাওয়ার যে এক ধরনের চাপ আমরা বেশ কয়েকদিন থেকে লক্ষ্য করছিলাম, ২-৩ দিন থেকে। আজকে রাত ২টার পর থেকে কিন্তু সেই ধরনের তৎপরতা আমরা দেখতে পাইনি। এবং যত বিভিন্ন ধরনের যে বাস কাউন্টার আছে অথবা রাস্তা থেকে যে মানুষ উঠে বাড়ি যাচ্ছিল সেই চিত্র কিন্তু আমাদের চোখে পড়েনি। তবে আজকে বারবারই কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে বিনা কারণে কেউ যদি যুক্তি দেখাতে না পারেন তার বাইরে বের হওয়ার কারণ, তাকে গ্রেফতার করা হবে, এমনকি জরিমানা করা হবে, নানা ধরনের নির্দেশনার কথা বলা হয়েছে। তবে আপনি এও জানেন যে আমরা
কয়েক দফা এই সোয়া এক বছরের বেশি সময়ে অনেক ধরনের লকডাউন দেখেছি। বিভিন্ন ধরনের সতর্কতা অবলম্বন করা হয়েছে, বিভিন্ন ধরনের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে, কিন্তু জনসাধারণের মধ্যে সেই হুঁশিয়ারি পালন করার ব্যাপক উদাসীনতা আমরা দেখেছি। এবং যেমন সংখ্যক মানুষ আসলে এই বিভিন্ন লকডাউনের সময় তারা বের হয়েছেন, সেই লকডাউনের সময় কিন্তু সেই পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা কিন্তু তাদেরকে ঘরে ফেরাতে অথবা রুখতে আসলে সেভাবে পারেননি। এখন এই যে লকডাউনের কথা বলা হচ্ছে, বিভিন্ন ধরনের 21 দফা যে নির্দেশনা দেওয়া হয়েছে, এখন দেখার বিষয় যে কতটা সর্বাত্মক এটি আসলে পালন করা সম্ভব। তো এই ছিল এখানকার সবশেষ খবর। ফয়সাল। কঠোর লকডাউনের প্রথম দিনের খবর নিয়ে রাজধানীর কারওয়ান বাজার থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী মুজাহিদ শুভ। এদিকে লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে মুসল্লিরা যেতে পারবেন মসজিদে। ধর্ম মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে একথা জানানো হয়েছে। এছাড়া লকডাউনে ব্যাংকিং সেবা মিলবে সপ্তাহে 4 দিন। করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতিতে 1 জুলাই থেকে 7 জুলাই পর্যন্ত ঘোষিত কঠোর লকডাউনে মসজিদে নামাজ আদায়ের সুযোগ থাকবে। তবে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনেই মুসল্লিদের মসজিদে আসতে হবে বলে প্রজ্ঞাপন জারি করে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। বুধবার বিকেলে জারি করা ওই প্রজ্ঞাপনে জানানো হয়, মসজিদের প্রবেশদ্বারে হ্যান্ড স্যানিটাইজার বা হাত ধোয়ার ব্যবস্থা রাখতে হবে। মুসল্লিদের অবশ্যই মাস্ক পরে আসতে হবে এবং ওযু করার সময় কমপক্ষে 20 সেকেন্ড সাবান দিয়ে হাত ধুতে হবে। মুসল্লিদের প্রত্যেককে জায়নামাজ নিয়ে মসজিদে আসতে হবে। এছাড়া নামাজের কাতারে দাঁড়ানোর ক্ষেত্রে সামাজিক দূরত্ব মানতে হবে। লকডাউনের বিধিনিষেধ বিবেচনায় নিয়ে ব্যাংকিং খাত পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে জানানো হয়, কঠোর লকডাউনে সকাল 10টা থেকে দুপুর 1:30টা পর্যন্ত ব্যাংকিং লেনদেন চালু থাকবে। সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারের সাথে রোববারও ছুটি থাকবে। লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কাজ শেষ করতে ব্যাংক খোলা রাখা যাবে বিকেল 3টা পর্যন্ত। এছাড়া সেবা নিরবচ্ছিন্ন রাখতে এটিএম বুথ খোলা থাকবে। রাষ্ট্রীয় ব্যাংকের ক্ষেত্রে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে শাখা খোলা রাখতে বলা হয়েছে। করোনা সংক্রমণ রোধে দেশব্যাপী সর্বাত্মক লকডাউন নিয়ে বিশেষ প্রজ্ঞাপন জারি করেছে সুপ্রিম কোর্ট। প্রজ্ঞাপনে বলা হয়, লকডাউনে জেলা ও মহানগরীতে একটি করে ছাড়া বাকি কোর্ট বন্ধ থাকবে। সীমিত আকারে খোলা থাকবে হাইকোর্ট ও আপিল বিভাগ। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। লকডাউনে সরকারের নির্দেশনা বাস্তবায়নে মোবাইল কোর্ট ছাড়াও মাঠে পুলিশের কড়া নজরদারি থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। ঘর থেকে বের হওয়ার যুক্তিসঙ্গত কারণ না দেখালে 6 মাসের জেল ও জরিমানা হবে। লকডাউন কার্যকরে 106 জন কর্মকর্তাকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে মোবাইল কোর্ট পরিচালনার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। কঠোর লকডাউনের আগের দিনও বাড়ি যেতে মানুষের এই যাত্রা, যদিও চলছে সীমিত লকডাউন। গণপরিবহন না থাকায় গন্তব্যে পৌঁছতে হয়রানির শিকার হয়েছেন সাধারণ মানুষ। অনেক বিড়ম্বনার পরে আসছি। একজন বাইকার আমার থেকে 1500 টাকা ভাড়া চাইছে বগুড়া পর্যন্ত। কি করে খাম ভাই, দিন মজুরি করে খেতাম ভাই, বানিশ বেশি কাজ করতাম আমি। আমাকে কাম কাজ নাই, সব বন্ধ হয়ে গেছে। খালি বসে যায়, ঘর ভাড়া দেওয়া তো ভাই সম্ভব না। তবে বৃহস্পতিবার থেকে লকডাউন মানাতে ছাড় দেবে না পুলিশ। সাফ জানিয়ে ডিএমপির হুঁশিয়ারি, অযথা ঘোরাঘুরি করলেই গ্রেফতার হতে হবে। নানাবিধ যে অজুহাত দেখিয়ে রাস্তায় বের হয়, আমরা যদি সন্তুষ্ট না হই যে উনি কী কারণে বের হয়েছে, তাহলে কিন্তু এবার তাকে বেশ আইনে ঝামেলায় পড়তে হবে। এবারের লকডাউনে মুভমেন্ট পাস যেমন থাকছে না, তেমনি অলিগলির দোকানপাটও খোলা রাখা যাবে না। এমনকি শিল্প কারখানার কর্মকর্তা ও কর্মচারী যারা রাজধানীতে রয়েছেন, তাদের নিজস্ব কর্মস্থলে চলে যাওয়ারও অনুরোধ জানান ডিএমপি কমিশনার। মালিক অথবা কর্মকর্তা কর্মচারী যারা ঢাকা শহরে থাকেন, ওনারা যেন অনুগ্রহপূর্বক ফ্যাক্টরিতে চলে যান, কারণ উনি বের হলে ওনাকে রিকশায় যেতে হবে, উনি ওনার ব্যক্তিগত গাড়ি ব্যবহার করে যেতে পারবেন না। কাঁচাবাজার খোলা স্থানে সরিয়ে আনার নির্দেশনার পাশাপাশি রিকশা চলাচলের অনুমতি থাকলেও ইচ্ছেমতো তা ব্যবহারেরও কঠোর থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। রিকশায় করে বউ বাচ্চা নিয়ে পার্কে বেড়াতে যাবেন সেটি না। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। লকডাউনে অসহায় মানুষের পাশে দাঁড়াতে আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং জনপ্রতিনিধিদের আহ্বান জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল সকালে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই আহ্বান জানান তিনি। করোনা সংক্রমণ এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। উচ্চমাত্রার সংক্রমণ সীমান্তবর্তী জেলাসমূহ থেকে রাজধানীমুখী হয়েছে। এমন বাস্তবতা আমাদের নিজেদের পরিবারের সুরক্ষা সর্বোচ্চ
সতর্কতা অবলম্বন জরুরি। আমাদের শুধু ঘরে বসে ত্রাণ দিলে চলবে না, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিলে হবে না, আমাদেরকে এই ব্যাপারে ক্যাম্পেইন করতে হবে। সহযোগিতার জন্য আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। দেশে করোনায় রেকর্ড ৮,৮২২ জন শনাক্তের দিনে মারা গেছেন ১১৫ জন। শুধু রাজশাহী ও খুলনা বিভাগেই একদিনে ৫৩ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালগুলোতে শয্যা, অক্সিজেন আর আইসিইউ সংকট দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। দিন যত গড়াচ্ছে দেশ জুড়ে ততই দাপট বাড়ছে করোনার। সর্বোচ্চ মৃত্যুর সূচকে যোগ হচ্ছে একের পর এক জেলা। সপ্তাহ জুড়ে শতকের উপরে মৃত্যুর সংখ্যা। আইসিইউ পেতে উপজেলা থেকে শুরু করে শহর নগরের বিভিন্ন হাসপাতালে ছুটোছুটি করছেন স্বজনরা। মৃত্যু আর সংক্রমণের হারে খুলনা বিভাগের অবস্থা বেসামাল। দেশের ৮ বিভাগের মধ্যে ২৪ ঘন্টায় সর্বোচ্চ মৃত্যুর তালিকায় আবারও এই বিভাগটি। জেলায় শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৪২%। চাপ সামলাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। ফ্লোরে রেখে চিকিৎসা করতে হচ্ছে এবং আমাদের লোকজন তার জন্য একটু হিমশিম খেয়ে যাচ্ছে। রাজশাহী বিভাগে করোনায় আক্রান্ত হয়ে একদিনেই মৃত্যু হয়েছে ২৩ জনের। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনার জন্য নির্ধারিত ৪০৫টি শয্যা থাকলেও চিকিৎসা নিচ্ছেন ৪৬০ জন। আইসিইউতে আছেন ২২ জন। প্রতিদিনই দেখা দিচ্ছে শয্যা আর আইসিইউ সংকট। সাধারণ জেনারেল ওয়ার্ডগুলোও আপনার করোনা ওয়ার্ড করে ফেলেছে। ওখানে সিলিন্ডার দিয়ে মানুষ সব বারান্দা শুয়ে আছে। দক্ষিণে সীমান্তবর্তী ৩ জেলায় একদিনে ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কুষ্টিয়ায় ১০ জন, যশোরে ৩ জন, সাতক্ষীরায় ২ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এই সংক্রামক ব্যাধি এই ধরনের কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করা একটাই উপায় ছিল যে জনগণের মেলামেশাটা কমায় দিয়ে আসে। সংক্রমণ আর মৃত্যুর হারে ঊর্ধ্বমুখী চট্টগ্রাম বিভাগেও। গত ২৪ ঘন্টায় ২৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কেবল চট্টগ্রাম জেলায় করোনায় একদিনে ১০ জনের মৃত্যু হয়েছে। ২ মাসে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু এটি। বগুড়ার ৩টি হাসপাতালে গত ২৪ ঘন্টায় ৬ জন মারা গেছেন। ৩৩৬টি নমুনা পরীক্ষা করে করোনা পজিটিভ পাওয়া গেছে ১২৭ জনের। করোনা সংক্রমণের হার শতকরা ৩৭%। সাদিয়া আফরিন, সময় সংবাদ। জুলাই মাসেই দেশে ৫০ লাখ থেকে ১ কোটি ডোজ ভ্যাকসিন আসবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। চীন থেকে কেনা ভ্যাকসিনের পাশাপাশি এই তালিকায় থাকবে কোভ্যাক্স থেকে পাওয়া ভ্যাকসিন। এদিকে সংসদে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন ডিসেম্বরের মধ্যে আসবে ১০ কোটি টিকা। টিকা কার্যক্রমে চমক দেখিয়েও মাঝপথে এসে অনেকটাই খেই হারিয়েছে বাংলাদেশ। হাতে মজুদ অক্সফোর্ড, ফাইজার, সিনোফার্মের মাত্র কয়েক লাখ ডোজ। সরকারের বিভিন্ন দপ্তর থেকে নানা সময় নানা কথা বলা হলেও মিলছিল না টিকা প্রাপ্তির সুনির্দিষ্ট খবর। অবশেষে মঙ্গলবার সংসদে প্রধানমন্ত্রী জানিয়েছেন জুলাই মাসেই আবারও শুরু হচ্ছে গণটিকা কার্যক্রম। এর একদিন পরেই স্বাস্থ্য অধিদপ্তর বলছে অল্প সময়ের মধ্যেই বিভিন্ন উৎস থেকে আসছে ৫ থেকে ১০ মিলিয়ন করোনার টিকা। এরই মধ্যে চীনের উপরাষ্ট্রদূত তার ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন বাংলাদেশে পাঠাতে ২০ লাখ ডোজ প্রস্তুত করেছে বেইজিং। এছাড়া কোভ্যাক্স থেকে মডার্নার একটি বড় চালান আসবে বলেও নিশ্চিত করেছে অধিদপ্তর। জুলাই মাসে আমরা আশা করছি যে আমরা কোভ্যাক্স ফ্যাসিলিটি থেকে টিকা পাবো এবং সেটি মডার্নার টিকাটি পেয়ে গেলে সেটি এক ধরনের আমাদের গতি আনবে। অন্যদিকে সিনোফার্মের সঙ্গে যে চুক্তিটি হয়েছে সেই চুক্তি অনুযায়ী আমরা আশা করছি যে আমরা টিকা পেয়ে যাব। অর্থাৎ বিভিন্ন রকমের টিকা, কিন্তু সেটি বাংলাদেশের জনগণের সুরক্ষায় ব্যবহৃত হবে। এদিকে জাতীয় সংসদে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন এরই মধ্যে চীনের সঙ্গে ১ কোটি ডোজ ভ্যাকসিন কেনার চুক্তি করেছে বাংলাদেশ। বিভিন্ন উৎস থেকে ডিসেম্বরের মধ্যেই ১০ কোটি ডোজ টিকা আসবে বলেও সংসদকে অবহিত করেন স্বাস্থ্যমন্ত্রী। সিনোফার্মের সাথে চাইনিজ ১.৫ কোটি ভ্যাকসিনের চুক্তি হয়েছে এবং টোটাল আমাদের হাতে এখন যেটা আছে সব মিলে প্রায় ১০ কোটি ভ্যাকসিনের ব্যবস্থা আছে ডিসেম্বর পর্যন্ত। এদিকে বিকেলে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন টিকা ক্রয়ের জন্য পর্যাপ্ত অর্থের মজুদ আছে সরকারের কাছে। ২৬ কোটির মতো লাগবে। উইল অ্যারেঞ্জ ইট, উই হ্যাভ প্লেন্টি অফ মানি। মাননীয় প্রধানমন্ত্রী সেই জন্য টাকা আপনার সেট অ্যাসাইড করে রেখেছেন। দেশে এ পর্যন্ত ৮টি করোনা টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেয়ার পরেও স্বাস্থ্যবিধি না মানার পাশাপাশি অন্যান্য রোগে আক্রান্ত ৬৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
তবে ভ্যাকসিনের কারণে ইমিউনিটি সিস্টেম শক্তিশালী হওয়ায় বিকল্প অক্সিজেনের যেমন প্রয়োজন হয়নি, তেমনি হাসপাতালেও যেতে হয়নি তাদের। ভ্যাকসিন নিয়েও আক্রান্তদের উপর গবেষণা করে এই তথ্য নিশ্চিত করেছেন ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। শেখর চিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকে পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশের বিজ্ঞানী এবং গবেষকরাও এই ভাইরাস নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিজ্ঞানীদের একটি অংশ যেমন গবেষণাগারে এই ভাইরাসের গতি প্রকৃতি নির্ধারণ করছেন, ঠিক তেমনি গবেষকরাও তথ্য উপাত্ত দিয়ে জনগণকে সহায়তা করে যাচ্ছে। গত 22শে এপ্রিল থেকে টানা 1.5 মাস প্রায় 13,000 স্যাম্পল এবং 1095 জন পজিটিভ রোগী নিয়ে গবেষণা চালান 7 সদস্যের গবেষক দল। মূলত ভ্যাকসিন নেওয়ার পরও করোনা আক্রান্তদের তথ্য উপাত্ত সংগ্রহ হয়েছিল তাদের মূল লক্ষ্য। যতগুলো পজিটিভ রোগী আমরা পাই তাদেরকে আমরা কন্ট্যাক্ট ট্রেসিং করি বা অ্যানালাইসিস করে একটা আউটপুট বের করি। যারা ভ্যাকসিন দেয় নেই তাদের সাইন সিমটম কম্পারিজন করেছি। শ্বাসকষ্ট ছিল কিনা, হসপিটালে যেতে হয়েছে ছিল কিনা, অ্যানালাইসিসের মাধ্যমে আমরা এখন আমাদের গবেষণা পদ্ধতি শেয়ার করেছি। গবেষণায় দেখা গেছে আক্রান্তদের মধ্যে 968 জন কোনো রকম ভ্যাকসিন গ্রহণ করেননি। এর মধ্যে 137 জনকে হাসপাতালে ভর্তি করার পর 10 জনের মৃত্যু হয়েছে। এর বাইরে আক্রান্তদের মধ্যে 0.48% হিসেবে 63 জন প্রথম ডোজ এবং 0.5% হিসেবে 64 জন দ্বিতীয় ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছেন। প্রথম ডোজ গ্রহণকারী 7 জন এবং দ্বিতীয় ডোজ গ্রহণকারী 2 জন হাসপাতালে ভর্তি হলো। কোনো রকম গুরুতর উপসর্গ যেমন ছিল না, তেমনি বিকল্প অক্সিজেনেরও প্রয়োজন হয়নি। যারা ভ্যাকসিন নেয় নাই তাদের মধ্যে 50-এর ঊর্ধ্বে কিন্তু মৃত্যুর হারও বেশি এবং তারা কোমরবিডিটি ছিল। আর যারা ভ্যাকসিন নিয়েছেন তাদের কোনো অক্সিজেন লাগে না, কিচ্ছু লাগে নাই, তারা ভয়ে গিয়েছিল এবং তারা ফেরত এসেছে। গবেষকদের মতে দ্বিতীয় ডোজ গ্রহণকারী আক্রান্তদের সবার বয়স 50 বছরের বেশি। এদের সবাই ডায়াবেটিক্স, উচ্চ রক্তচাপ এবং অ্যাজমায় আক্রান্ত ছিলেন। এছাড়া তারা স্বাস্থ্যবিধি যথাযথভাবে পালন করেনি বলেও অভিযোগ রয়েছে। বয়স বেশি অথবা ভ্যাকসিন নিয়েছেন তাদেরকে অবশ্যই পরিপূর্ণ স্বাস্থ্যবিধি মানতে হবে। ইতিমধ্যে করোনার নতুন 18টি জীবন রহস্য উন্মোচনের পাশাপাশি প্রথম ভ্যাকসিন নেওয়ার পরও আক্রান্ত হওয়া নিয়ে গবেষণা শেষ করেছেন সিবাসুর গবেষকরা। সে সাথে চট্টগ্রামে ইউকে এবং সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট শনাক্তে বড় ধরনের ভূমিকা রেখেছিল এই গবেষক দল। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। করোনার ভারতীয় ভ্যারিয়েন্টের চোখ রাঙানিতে উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে। যুক্তরাষ্ট্রের প্রতিটি অঙ্গরাজ্যে দ্রুত ছড়াচ্ছে ডেল্টা বা ভারতীয় ধরন। এতে আক্রান্তের সংখ্যা বাড়ায় উদ্বেগ জানিয়ে সতর্ক করেছেন দেশটির শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি। টিকাদানে আরও গতি আনার পরামর্শ দিয়েছেন তিনি। এদিকে ব্রাজিলে করোনায় আশঙ্কাজনক হারে বাড়ছে শিশু মৃত্যুর সংখ্যা। এর মধ্যেই কোভিড সার্টিফিকেট দেয়া না দেয়া নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে তুমুল দ্বন্দ্বে জড়িয়েছে ভারত। যুক্তরাষ্ট্রে গত বছর প্রতিদিন করোনায় গড়ে 4000-এর বেশি মানুষের মৃত্যু দেখেছে বিশ্ব। প্রতিদিনই আক্রান্ত হয়েছে 3-4 লাখ মানুষ। আক্রান্ত ও মৃতের দিক দিয়ে অনেকটাই এখন নিয়ন্ত্রণে করোনা পরিস্থিতি। তবে দেশজুড়ে দিন দিন ভারতীয় ধরনে আক্রান্তের সংখ্যা বাড়ায় স্থিতিশীলতা ধরে রাখা নিয়ে আবারও উদ্বেগ দেখা দিয়েছে। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রতিটি অঙ্গরাজ্যে ছড়িয়েছে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট। সবশেষ মঙ্গলবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে ভারতীয় ধরনে আক্রান্তের হার 26.1%। এই অবস্থায় দেশটির করোনা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন মার্কিন শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি। বিশেষ করে যেসব অঞ্চলে টিকা গ্রহণের হার একদম তলানিতে, সেসব জায়গা থেকে করোনা আবারও দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। তবে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে যুক্তরাষ্ট্রে যেসব ভ্যাকসিন দেওয়া হচ্ছে সেগুলো ভারতীয় ধরন থেকে সুরক্ষা দিতে সক্ষম। তাই মার্কিনদের ভ্যাকসিন নিতে উৎসাহিত করেন হোয়াইট হাউস মুখপাত্র জেন সাকি। ব্রাজিলের করোনা পরিস্থিতি এখনো নাজুক। দেশটিতে প্রতিদিন গড়ে প্রায় 2000 মানুষের মৃত্যু হচ্ছে। এর সঙ্গে ভয়াবহতা যোগ করেছে শিশু মৃত্যু। দেশটিতে মহামারী শুরুর পর এখন পর্যন্ত প্রায় 1200 শিশুর মৃত্যু হয়েছে। তবে বেসরকারি হিসেবে এই সংখ্যা আরও বেশি বলে জানিয়েছে বিভিন্ন স্বাস্থ্যসেবা সংস্থাগুলো। এদিকে কোভিশিল্ড ও কোভ্যাক্সিন টিকা দেওয়ার পরও ইউরোপীয় ইউনিয়নের সার্টিফিকেট না মেলায় জোটটির সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছে ভারত। কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের টিকা গ্রহণকারীদের পাসপোর্ট না দিলে ভারতও ইউরোপের দেশগুলোর নাগরিকদের কোয়ারেন্টাইনে বাধ্য করবে বলে জানিয়েছে নয়াদিল্লি। ওমর ইনান, সময় সংবাদ।
যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতির খবর জানাতে এই মুহূর্তে ক্যালিফোর্নিয়ায় আছেন সহকর্মী লস্কর আল মামুন। সরাসরি যাচ্ছি তার কাছে। লস্কর, ফয়সাল, যুক্তরাষ্ট্রের স্বাভাবিক অবস্থার মধ্যে হঠাৎ করেই করোনা ভাইরাসের এই ডেল্টা ভ্যারিয়েন্ট যেন চোখ রাঙাচ্ছে। ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের প্রায় 40টিরও বেশি অঙ্গরাজ্যে এই ডেল্টা ভ্যারিয়েন্টের বিষয়ে বেশ সতর্ক অবস্থায় রয়েছে এখানকার স্বাস্থ্য বিভাগ। ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ ডক্টর অ্যান্থনি ফাউসি এই সংক্রামক ব্যাধির যে ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে সে বিষয়ে বেশ উদ্বেগ প্রকাশ করেছেন। তবে তিনি আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের নাগরিকদের। আপনি নিশ্চয়ই জানেন মার্কিন যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় অনুযায়ী আর 3 দিন পরে যুক্তরাষ্ট্রের 4 জুলাই স্বাধীনতা দিবস উদযাপন, এবং এই স্বাধীনতা দিবসকে সামনে রেখে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ভ্যাকসিন কার্যক্রম, সেই ভ্যাকসিন কার্যক্রমের শতকরা 70% মানুষকে অন্তত একটি ডোজ করোনা ভাইরাসের ভ্যাকসিন দেওয়ার আওতায় নিয়ে আসার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তার প্রায় দ্বারপ্রান্তে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। অর্থাৎ আজকের তথ্য অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রে এই পর্যন্ত প্রায় 66.5% মানুষ এই টিকার আওতায় এসেছে, আর প্রায় 3.5% হলেই সেই লক্ষ্যমাত্রা অর্থাৎ 70% যে টিকার আওতায় আসার বিষয়টি নিশ্চিত হবে। এমনটি বাইডেন প্রশাসন থেকে যে ঘোষণা করা হয়েছিল সেই লক্ষ্যমাত্রা অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবা এবং যুক্তরাষ্ট্রের যে প্রশাসন তারা নির্বিঘ্নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, এবং তারা ইতিমধ্যেই বাহারি রঙের নানান ধরনের উপহার ঘোষণা করেছেন এই টিকা নেওয়ার জন্য। তবে আশঙ্কার বিষয় হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিভাগ থেকে প্রাপ্ত তথ্য জানা গেছে যে বেশ কয়েকটি অঙ্গরাজ্যে এখনও এই ভ্যাকসিনের যে পার্সেন্টেজ অর্থাৎ যে শতকরা ভাগ সেটি অনেক নিচে রয়েছে, অর্থাৎ 40-এর নিচে রয়েছে, শতকরা 40% নিচে রয়েছে বেশ কয়েকটি অঙ্গরাজ্যে। সেই সব অঙ্গরাজ্যসমূহেই এই ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়ানোর বেশ আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তবে অপর এক পরিসংখ্যানে দেখা গেছে যে একটা অনুসন্ধান এবং তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে যে সম্প্রতি এক গবেষণায় উঠে এসছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ডেল্টা ভ্যারিয়েন্ট, এই ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে যে করোনা ভাইরাসের যে ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়েছে তার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ভ্যাকসিন কার্যক্রম প্রচলিত রয়েছে ফাইজার এবং মডার্নার, সেই কার্যক্রমটি প্রায় ডেল্টা ভ্যারিয়েন্ট রোধে শতকরা 88% অর্থাৎ 89% কার্যকর, এমনটি স্বাস্থ্য বিশেষজ্ঞরা আভাস দিয়েছেন, ঘোষণা করেছেন। সেদিক থেকে বলা যেতে পারে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে স্বাস্থ্য বিভাগের বিশ্লেষণ এবং তথ্য অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকরা স্বাভাবিক জীবনে যে ফিরে এসছে সেখান থেকে ডেল্টা ভ্যারিয়েন্ট যে চোখ রাঙাচ্ছে, ডেল্টা ভ্যারিয়েন্ট যে ছড়াচ্ছে সে বিষয়ে খুব বেশি আতঙ্কের মধ্যে কিন্তু এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদেরকে তেমনটা মনে হচ্ছে না। কারণ স্বাস্থ্য বিভাগ থেকে যে ঘোষণা আসছে সেই ঘোষণা অনুযায়ী তারা মোটামুটিভাবে ধরে নিয়েছে তারা ভ্যাকসিন যারা দিয়েছেন তাদের কিন্তু 88 অথবা 89% এই ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে এই ভ্যাকসিন কার্যকর। এইভাবেই তারা বেশ নিশ্চিন্ত মনে তারা বেশ স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে। তবে আসার আরেকটি খবর হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে 4 জুলাইয়ের মধ্যে যদি শতকরা 70% মানুষ এই ভ্যাকসিন কার্যক্রমের আওতায় চলে আসে, অর্থাৎ অন্তত একটি ডোজ তারা নিতে পারেন, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের যে চলমান স্বাভাবিক জীবনে ফিরে আসার যে গতি সেটি আরও দ্রুত হবে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে অর্থনীতি সেটিকে আরও গতিশীল করা সম্ভব হবে বলেই মার্কিন যুক্তরাষ্ট্রের যে বাইডেন এবং কামালা হ্যারিস প্রশাসন মনে করছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের যে ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে ইতিমধ্যেই প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও কিন্তু বেশ উদ্বেগ কাজ করছে, এবং এই উদ্বেগের একটি মাত্রই কারণ সারা বিশ্বময় এই ডেল্টা ভ্যারিয়েন্ট যে তাণ্ডব চালাচ্ছে সেই তাণ্ডব যেন মার্কিন যুক্তরাষ্ট্রে আবার ফিরে না আসে সেই দিকে কিন্তু তারা কড়া নজরদারি রয়েছে। তবে স্বাস্থ্য বিভাগের আরেকটি সতর্কবার্তা রয়েছে, ইতিমধ্যেই বাইরে কিন্তু এখন আর মাস্ক পরার যে বাধ্যবাধকতা সেটি নেই। তবে নতুন করে তারা ঘোষণা করেছেন যে ইনডোর অর্থাৎ অভ্যন্তরে দোকানের ভিতরে কোনো অনুষ্ঠানের ভিতরে বা ইনডোরে এই মাস্ক পরার বাধ্যবাধকতা আবার তারা চালু করেছে। তো মার্কিন যুক্তরাষ্ট্রের ডেল্টা ভ্যারিয়েন্টের চোখ রাঙানোর, ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়ানোর এই ছিল আমার কাছে সবশেষ ফয়সাল। যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতির খবর নিয়ে ক্যালিফোর্নিয়া থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী লস্কর আল মামুন। স্বেচ্ছাশ্রমে সুরিয়া নদীর ওপর হচ্ছে সেতু। এ নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষের দিকে। সেপ্টেম্বরেই সংযোগ সড়কে যুক্ত হতে যাচ্ছে পদ্মা সেতুর 2 প্রান্ত।
প্রায় ৩,০০০ রোড স্ল্যাবের মধ্যে আর মাত্র ২০০টি বসলেই এ কর্মযজ্ঞ শেষ হবে বলে আশা সেতু কর্তৃপক্ষের। সমান তালে এগিয়ে যাচ্ছে প্যারাপেট ওয়াল ও গ্যাস পাইপলাইন সহ বাকি কর্মকাণ্ড। তবে লকডাউনে কাজ চালিয়ে নেওয়াকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে কর্তৃপক্ষ বলছে, স্বপ্ন সেতুর কাজ করোনার প্রভাব মুক্ত রাখতে নেওয়া হয়েছে বিকল্প পরিকল্পনাও। প্রকল্প এলাকা ঘুরে আরও জানাচ্ছেন রাশেদ বাপ্পি, ছবি তুলেছেন সাইফুল ইসলাম। দেখতে দেখতে চোখের সামনেই এক দৃশ্যকাব্যর রূপান্তর। রেলের পর রোডের হাতে গোনা কয়েকটি স্ল্যাব, তারপর প্যারাপেট ওয়ালের কাজ ফুরলেই অবকাঠামো শেষ। আর তাতেই লেখা হবে আত্মবিশ্বাস আর গর্বের এক মহাকাব্য। নাম তার পদ্মা সেতু। সেই কাব্যের সারথি বাংলার কোটি মানুষ। নানা ষড়যন্ত্র উপেক্ষা করে ২০১৪ সালে শুরু হওয়া কর্মযজ্ঞ এখন প্রায় শেষের দিকে। পুরোপুরি দৃশ্যমান স্বপ্ন সেতু পদ্মায় এখন অপেক্ষা যান চলাচলের। এত বড় সেতু যে হবে এই জায়গায় আমরা তো কোনোদিন কল্পনা করি না। ঢেউ হলে যেতে পারে না মানুষ, ফেরি বন্ধ, সব বন্ধ হয়ে যায়। পদ্মা সেতু চালু হলে আর মানুষের আর এরকম ভোগান্তি হবে না। করোনা কিন্তু গাড়ি ঘোড়া যানবাহন সবই কিন্তু বন্ধ। পদ্মা সেতুর কাজটা কিন্তু কখনো বন্ধ হয় নাই। জুন শেষে এই স্বপ্ন সংযোগের সার্বিক অগ্রগতি ৮৭ ভাগ। তার মানে আর মাত্র ১৩ ভাগ কাজ শেষ হলেই খুলে যাবে স্বপ্ন দুয়ার। কদিন আগেই রেলের অংশ যুক্ত করেছে মাওয়া থেকে জাজিরাকে। এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে রোড স্ল্যাব আর প্যারাপেট ওয়াল বসানোর কাজ। ২৯১৭টি রোড স্ল্যাবের মধ্যে বসে গেছে ২৭০০টির কিছু বেশি। বাকি প্রায় ২০০টি স্ল্যাব বসলেই ইস্পাতের কাঠামোর উপর সংযোগ সড়কে যুক্ত হবে উত্তাল পদ্মার দুই প্রান্ত। রোডওয়ে স্ল্যাব আমাদের ২০০ স্ল্যাব বাদ আছে। এই ২০০ কাজ চলতেছে, দিনরাত ৩ শিফটেই কাজ চলতেছে। আমাদের আশা যে সেপ্টেম্বরের মাঝামাঝির মধ্যে শেষ করে দেওয়া। দেশ জুড়ে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি। কর্তৃপক্ষ বলছে কঠোর লকডাউনের মধ্যে কাজের গতি এগুতে সাজানো হয়েছে নতুন ছক। করোনার জন্য আমাদের কিছু মালামালের সরবরাহে কিছুটা বিলম্ব হচ্ছে। যে কনসালটেন্ট বা যে ইঞ্জিনিয়ার সাহেবরা বিদেশে গেছে বা অনেকে ছুটিতে যাচ্ছে, তাদের আসা যাওয়া একটু রেস্ট্রিকশন হয়ে যাচ্ছে, পারতেছে না, অনেক লম্বা সময় লকডাউনে থাকতে হচ্ছে। এগুলা যেন আমাদেরকে কাজকে কোনো প্রভাবিত না করে, বিকল্প পরিকল্পনা নিয়ে যেন আমরা কাজটা চালাই দিতে পারি, এটা আমাদের চ্যালেঞ্জ। ভবিষ্যতে বড় আর কোনো বাধা না আসলে সামনের বছরের জুনেই যান চলাচলের জন্য খুলে দেয়া হবে বহুল কাঙ্ক্ষিত পদ্মা সেতু। রাশেদ বাপ্পি, সময় সংবাদ। এক পশলা বৃষ্টিতে আবারও ডুবল বন্দরনগরী চট্টগ্রাম। বুধবার সকালে ৩ ঘন্টায় মাত্র ২১ মিলিমিটার বৃষ্টিতে হাঁটু পানিতে তলিয়ে যায় নগরীর প্রধান প্রধান সড়ক এবং বেশ কিছু এলাকা। সাক্ষরটিপুর ক্যামেরায় কমল দের রিপোর্ট। বুধবার সকাল থেকে কয়েক ঘন্টার বৃষ্টিতে হাঁটু পানিতে তলিয়ে যায় জিইসি মোড়। একই পরিস্থিতি ১৬সহ ২ নম্বর গেট হয়ে মুরাদপুর এবং বহদ্দারহাটে। বাদ যায়নি চকবাজার, কাপাসগোলা এলাকা। যখন পানিও অনেক হয়ে যায় তখন আসছে পরিষ্কার করার জন্য। নির্মাণ কাজের গুছুল্লা দিই রাস্তাগুলো এইভাবে বন্ধ হয়ে যায়। বড় বড় ড্রেনগুলো ময়লা আবর্জনায় পরিপূর্ণ হয়ে যাওয়ায় মুরাদপুর এবং বহদ্দারহাট এলাকায় জলাবদ্ধতার জন্য দায়ী করা হচ্ছে। আর সেই ময়লা অপসারণে কাজ করছে সেনাবাহিনীর ৩৪ কনস্ট্রাকশন ব্রিগেড। মানুষ বিভিন্ন ভাবে ময়লা আবর্জনা যেগুলো ফেলে সেগুলো ভেসে এসে জমা হয়ে পানি প্রতিবন্ধকতা তৈরি হয়। আমরা সেই প্রতিবন্ধকতাগুলো বৃষ্টির সময় ছাড়িয়ে দিই যাতে পানিটা চলে যায়। সামান্য বৃষ্টিতে নগরী তলিয়ে যাওয়ার জন্য সরকারি সংস্থাগুলোর সমন্বয়হীনতাকেই দুষছেন নগর পরিকল্পনাবিদরা। জনগণের প্রতি দায়বদ্ধতা নেই এবং ড্রেনেজ প্রকল্প বাস্তবায়নের সময় জনদুর্ভোগ কীভাবে লাঘব করতে হবে সেটা মাথায় না রেখে প্রায়োরিটি নির্ধারণ না করার কারণেই আজও আমরা এই সংকটে নিপতিত হয়ে আছি। বিভিন্ন স্থানের ড্রেন থেকে ময়লা আবর্জনা অপসারণের পর এদিন দুপুর ১টার দিকে প্রধান সড়কগুলো থেকে পানি নেমে গেলে পুনরায় যানবাহন চলাচল শুরু হয়। ভোর ৬টা থেকে সকাল ৯টা মাত্র ৩ ঘন্টা বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ২১ মিলিমিটার। আর এই সামান্য বৃষ্টিতেই হাঁটু সমান পানিতে তলিয়ে গেছে নগরীর বিভিন্ন এলাকা। নালা নর্দমাগুলো যেমন ভরাট হয়ে গেছে, ঠিক তেমনি নগরবাসীর অসচেতনতায় এই জমাটবদ্ধ হয়ে আছে ময়লা আবর্জনা। আর এতেই নগরীর মুরাদপুর, বহদ্দারহাট সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে বলে মনে করছেন জলাবদ্ধতা নিরসনে সম্পৃক্ত কর্মকর্তারা। নগরীর মুরাদপুর থেকে কমল দে, সময় সংবাদ। ৩ দফায় লিটারে ১৭ টাকা বাড়ানোর পর খুচরা পর্যায়ে ৪ টাকা কমানো হলো সয়াবিন তেলের দাম। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে
ভোজ্য তেল ব্যবসায়ীদের সংগঠন জানিয়েছে, দেশের বাজারে বৃহস্পতিবার থেকে কার্যকর হবে নতুন দাম। বিক্রেতারা বলছেন, ইচ্ছে মতো দাম ওঠানামার পেছনে পুরো দায় আমদানিকারকদের, আর বৃদ্ধির অনুপাতে না কমায় ক্ষুব্ধ ক্রেতারা। এদিকে ভোক্তা পর্যায়ে ৪৯ টাকা বেড়ে ১২ কেজি এলপিজির নতুন দাম ৮৯১ টাকা। জুবাইর ফয়সালের রিপোর্ট। টানা ৩ দফা বাড়ার পর অবশেষে দেশের বাজারে কমতে যাচ্ছে ভোজ্য তেলের দাম। বুধবার এক বিজ্ঞপ্তিতে ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, বাণিজ্য মন্ত্রণালয় ও ট্যারিফ কমিশনের সঙ্গে আলোচনা করেই লিটারে ৪ টাকা কমানো হচ্ছে সয়াবিনের দাম। তাদের দাবি, পবিত্র ঈদুল আজহা এবং করোনা সংকটে মানুষের ক্রয় ক্ষমতা কমে যাওয়ায় নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন সিদ্ধান্তে খোলা সয়াবিন বিক্রি হবে ১২৫ টাকা দরে, ৫ লিটারের বোতলের নতুন দাম ৭১২ টাকা, আর পাম সুপার অয়েল বিক্রি হবে ১০৮ টাকা দরে। যদিও এতে সন্তুষ্ট নন ক্রেতারা। বাড়াবার সময় তো ৪০০ টাকা তেল ৭০০ টাকা হয়েছে, এখন কমাবার সময় কমাইতেছে ৩ টাকা ৪ টাকা। সরকারের সাথে ব্যবসায়ী এদের তেলের কি চুক্তি, এরা আমরা তো সাধারণ ক্রেতা, আমরা তো বুঝতে পারি না। সরকার যদিও একটা রেট ফিক্স করে দেয়, তারপরে দেখা গেছে বাজারে এটা ডে বাই ডে ঊর্ধ্বগতি হতে থাকে। যারা সাধারণ পাবলিক, শ্রমিক, তাদের উপরে কঠিন অবস্থা হয়ে গেছে। তবে খুচরা পর্যায়ে নতুন দাম কার্যকর হতে আরও ১ সপ্তাহ লাগবে বলেই মনে করছেন বিক্রেতারা। সরকার যে ৪ টাকা করে যে রেট কমায় বেঁধে দিয়েছে, এই দাম কম দামে বিক্রি করতে আরও ১ সপ্তাহ সময় লাগে। এখন সবার কাছে আগের মাল আছে, সবার কাছে আগের মাল, নতুনের মাল তো কারো কাছে নেই। যখন বাড়ে তখন ওনারা কোম্পানিরা দেখেছে আজকে মনে করেন ২ টাকা বাড়ছে, তখন ৫ টাকা বাড়াই দেয়, কিন্তু কমাইবার সময় ওনারা কমাইতে পারে না, ওনাদের কষ্ট লাগে। এদিকে ভোক্তা পর্যায়ে আবারও ৪৯ টাকা বেড়েছে এলপিজি আর অটো গ্যাসের দাম। প্রতি কেজি ৭৪ টাকা ২৪ পয়সা ধরে ১২ কেজি সিলিন্ডারের দাম কর সহ ৮৯১ টাকা নির্ধারণ করা হয়েছে, যা জুন মাসে ছিল ৮৪২ টাকা। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। হাতির ঝিলে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে রেস্তোরাঁ, হোটেল, দোকান সহ সব বাণিজ্যিক কার্যক্রম। হাতিরঝিল বেগুনবাড়ি প্রকল্প এলাকাকে পাবলিক ট্রাস্ট প্রপার্টি হিসেবে ঘোষণা দিয়েছেন হাইকোর্ট। বুধবার হাইকোর্টের এক দ্বৈত বেঞ্চ এ রায় ঘোষণা করেন। প্রকল্পের স্থায়ী পরামর্শক হিসেবে বুয়েটের পুরকৌশল বিভাগ এবং সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ারিং বিভাগকে দায়িত্ব দেন আদালত। রাজধানীর বুকে একটু বুক ভরা নিঃশ্বাসের নাম হাতিরঝিল। আশপাশ তো বটেই, ঢাকার অন্য প্রান্তের বাসিন্দারাও হাতিরঝিলে আসেন ক্লান্তি দূর করতে। নয়নাভিরাম দৃশ্য মুগ্ধ করে পথিকদেরও। বন্ধের দিন থাকে উপচে পড়া ভিড়। বুধবার এক রায়ে হাইকোর্ট হাতিরঝিল বেগুনবাড়ি প্রকল্পটিকে পাবলিক ট্রাস্ট প্রপার্টি হিসেবে ঘোষণা করেন। রায়ে আদালত বলেন, ঢাকার ফুসফুস হিসেবে খ্যাত প্রকল্পটি সুরক্ষা করা একান্ত প্রয়োজন। এজন্য কয়েক দফা নির্দেশনাও দেওয়া হয়। উক্ত প্রকল্পের জনসাধারণের জন্য সুপেয় পানির ব্যবস্থা সংরক্ষণের কথা এখানে বলা হয়েছে। হাতিরঝিল প্রকল্পটি বাংলাদেশের প্রথম বাঙালি বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসুর নামে নামকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। রায়ে বলা হয়, হাতিরঝিল বেগুনবাড়ি প্রকল্পের সম্পূর্ণ এলাকায় সব ধরনের রেস্তোরাঁ, হোটেল, দোকান সহ সব বাণিজ্যিক কার্যক্রম নিষিদ্ধ। পুরো প্রকল্পের স্থায়ী পরামর্শক হিসেবে বুয়েটের পুরকৌশল বিভাগ ও সেনাবাহিনীর ২৪তম ইঞ্জিনিয়ারিং ব্রিগেডকে নিয়োগ দেওয়া হয়। হাতিরঝিল এলাকার যে কোনো প্রকার বাণিজ্যিক কার্যক্রম স্থায়ীভাবে নিষিদ্ধ ঘোষণা করা হলো। হাতিরঝিল সম্পূর্ণ প্রকল্পটি সংরক্ষণ, উন্নয়ন এবং পরিকল্পনা নিমিত্তে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরাসরি অধীন কর্তৃপক্ষ গঠনের নির্দেশ প্রদান করা হলো। হাঁটার জন্য, সাইকেল চালানোর জন্য, শারীরিক প্রতিবন্ধীদের জন্য আলাদা লেন করতে বলা হয় হাতিরঝিলে। তবে দেখার বিষয় কিভাবে এই নির্দেশনা বাস্তবায়ন করে সরকার, কারণ হাতিরঝিলে রাস্তা করার মতো আর কোনো জায়গা অবশিষ্ট নেই। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। অবৈধ ও নকল হ্যান্ডসেট বন্ধে আজ থেকে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে রেজিস্ট্রেশন কার্যক্রম। বিটিআরসি বলছে, হ্যান্ডসেটটি বৈধ হলে গ্রাহককে করতে হবে না কিছুই, নিবন্ধিত হবে স্বয়ংক্রিয়ভাবে। তবে হ্যান্ডসেটটি অবৈধ হলে নিবন্ধন করতে হবে ৩ মাসের মধ্যে। শুভ খানের রিপোর্ট।
এর ফলে 1 জুলাই থেকে বিক্রয় কেন্দ্র থেকে কেনার আগে হ্যান্ডসেটের বৈধতা যাচাই করতে হবে। এক্ষেত্রে মোবাইলে মেসেজ অপশনে গিয়ে QID স্পেস 15 ডিজিটের IMEI নম্বর লিখে 16002 নম্বরে পাঠাতে হবে। ফিরতি বার্তায় জানানো হবে হ্যান্ডসেটটি বৈধ কিনা। প্রথমে যাচাই করে নেবেন যে এটা ন্যাশনাল রেজিস্টারে আছে কিনা। যদি না থাকে তাহলে ফোন সেটটা কিনবেন না। বর্তমানে গ্রাহকের হাতে থাকা হ্যান্ডসেট বৈধ কিনা তা যাচাইয়ে প্রথমে মোবাইল হ্যান্ডসেট থেকে *16161# নম্বরে ডায়াল করে হ্যান্ডসেটের হালনাগাদ অবস্থা জানা যাবে। বিদেশ থেকে ব্যক্তি পর্যায়ে বৈধ কেনা বা উপহার পাওয়া হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে সচল হবে। ফোনগুলোকে আগামী 10 দিনের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে। লকডাউনের মধ্যে আসলে ফিজিক্যালি গিয়ে কোনো কাস্টমার কেয়ারে গ্রাহকদের জন্য একটু কষ্টসাধ্য হয়ে যাবে। মোবাইল ফোন ছিনতাই বা হারিয়ে গেলে BTRC নিয়ম অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে লক হওয়ার কথা, কিন্তু 3 মাসের পর্যবেক্ষণকালীন সময়ে সেটি কার্যকর হবে না। এই সময়ে উপযুক্ত প্রমাণ সহ সংশ্লিষ্ট অপারেটরকে জানাতে হবে। ফোন হারিয়ে যায়, চুরি হয়ে যায়, ছিনতাই হয়ে যায়, আপনি যদি আপনার মোবাইল নেটওয়ার্ক অপারেটরে যোগাযোগ করেন তাহলে কিন্তু এটা ব্লক করে দেওয়া যাবে এবং বাংলাদেশে এই ফোনটা আর ইউজ করা যাবে না। পরীক্ষামূলক সময়ে রেজিস্ট্রেশন ছাড়াই হ্যান্ডসেট হস্তান্তর করা যাবে। মোবাইল কোম্পানিগুলো বা BTRCর একটা হেল্প সেন্টার থাকবে, প্রপার ডকুমেন্ট শো করলে পরে সেগুলো অ্যাক্টিভেট হয়ে যাবে। আর যেগুলো হবে না সেগুলো অটোমেটিক্যালি ডিঅ্যাক্টিভেট হবে। NEIR বিষয়ে যে কোনো প্রয়োজনে BTRCর হেল্প ডেস্ক নম্বর 100 অথবা মোবাইল অপারেটরদের কাস্টমার কেয়ার নম্বর 121-এ যোগাযোগ করতে হবে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। কঠোর বিধিনিষেধ কার্যকরে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে বাড়ানো হয়েছে নজরদারি। বিস্তারিত জানাতে এই মুহূর্তে ঘাট এলাকায় আছেন সহকর্মী ইউসুফ আলী। সরাসরি যাচ্ছি তার কাছে। ইউসুফ, আসলে মানিকগঞ্জের যেহেতু এই পাটুরিয়া এবং তলদিয়া এবং আরিচা কাজিরহাট নোটে কিন্তু এই যে সরকারের যে বিধি নিষেধ দিয়ে যে একটা কঠিন বা কঠোর বা সর্বাত্মক লকডাউন যে শুরু করেছে, 6টা থেকে শুরু হয়েছে, তা কিন্তু আসলে লক্ষণীয়। এইটা মুহূর্তে কিন্তু যদি বলি তো ঘাট একদম ফাঁকা রয়েছে, শুধু পণ্যবাহী ট্রাক এবং কি যে সরকারের যে বিধির মধ্যে রয়েছে সেইটা যানবাহনগুলো কিন্তু এখন পার করা হচ্ছে। তার সংখ্যাও কিন্তু এখন খুব কমে এসেছে। আমি তো দেখেছি যখন 5টার দিকে কিন্তু এখানে বেশ আসলে যাত্রী এবং কি যানবাহনের একটি চাপ ছিল। ঘাট কর্তৃপক্ষ কিন্তু আসলে 6টার আগেই তাকে কিন্তু ঘাট থেকে পার করার জন্য কিন্তু সমস্ত ফেরিগুলোকে চালিয়েছে এবং সেই ক্ষেত্রে কিন্তু 6:20 পর্যন্ত আসলে যারা আটকা ছিল তারা কিন্তু আসলে ঘাট পার হয়ে চলে গিয়েছে। আর সেই ক্ষেত্রে কিন্তু এই যে ঘরে রাখার জন্য যে কঠিন বা কঠোর বিধিনিষেধ, সেক্ষেত্রে কিন্তু আসলে একদম যে রাস্তাঘাট এবং কি ঘাট এলাকাও কিন্তু ফাঁকা দেখা যাচ্ছে। আসলে এখন যদি বলি তো BIWTA এবং TCর যারা কর্মকর্তা কর্মচারী রয়েছে তারা কিন্তু একটা অলস সময় কাটাচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু আসলে যে কঠিন বা কঠোর লকডাউন যে আমরা প্রথমের দিকে দেখেছি, মানুষের যে ভয় ভীতি ছিল তার একটা কিন্তু প্রভাবটা ঘাট এলাকা পড়েছে। তবে একটি কথাটা খুবই বলার প্রয়োজন এবং ঘাট সংশ্লিষ্টরা মনে করছে যারা ট্রাক শ্রমিক রয়েছে, এই ট্রাক শ্রমিকের মধ্যে কিন্তু আসলে স্বাস্থ্যবিধি মানার কোনো প্রবণতা এখন তো লক্ষণীয় নয়। কারণ হচ্ছে এখন অনেক ট্রাক শ্রমিক এবং কি যারা পণ্যবাহী ট্রাকের সাথে সম্পৃক্ত তারা কিন্তু মাস্ক ব্যবহার করছে না। অন্যদিকে কিন্তু আসলে এই যে যারা ট্রাকের এবং পণ্যবাহী মালামাল আনা নেওয়া করছে, দেশের বিভিন্ন স্থানের বড় একটা অংশ যেহেতু নিত্য প্রয়োজনীয় দ্রব্য মালামাল বহন করতে হবে এবং মানুষের প্রয়োজনে মিটাতেই হবে যেহেতু খাদ্যদ্রব্য, সেই ক্ষেত্রে তাদের কিন্তু সচেতন করার জন্য এবং স্বাস্থ্যবিধি মানার জন্য অতি জরুরি হয়ে পড়েছে। কারণ তারা দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে, সবচাইতে বড় রাজশাহী, রংপুর থেকে শুরু করে দেশের বিভিন্ন স্থানে তারা কিন্তু যাচ্ছে এবং মালামাল নিয়ে আসছে। সেই ক্ষেত্রে কিন্তু তাদের মধ্যেও কিন্তু নিজেরা কিন্তু বহন থেকে শুরু করে ঝুঁকির মধ্যে রয়েছে। সেই ক্ষেত্রে একটি বিষয়টা খুবই লক্ষণীয় যে এইটা যারা শ্রমিক রয়েছে তাদেরকে কিন্তু আসলে এই স্বাস্থ্যবিধি মানার জন্য একটা ব্যবস্থা গ্রহণ করার জন্য একটা পদক্ষেপ নেওয়াটা আসলে সরকারের পক্ষ থেকে অনেকেই মনে করছে
তো অন্যদিকে পাটুরিয়া, দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট নোটে আসলে এই মুহূর্তে যদি বলি একদম কম সংখ্যক যারা আসলে খুব শেষের দিকে, রাত শেষের দিকে দুই একজন হাতে গোনাটা মোটর বাইক নিয়ে যারা এসেছে, তারা কিন্তু খুব অল্প সংখ্যক মানুষ কিন্তু এখনটা পার হচ্ছে। সেটাও কিন্তু আসলে যারা আসলে পুলিশকে ফাঁকি দিয়ে একদম অলি গলি অর্থাৎ ছোপে ছোপে রাস্তা হয়ে ঢাকা বা ঢাকার আশপাশ থেকে এসেছে, তারাই দু একজন একদম হাতে গোনা দু একজন পার হচ্ছে। তাছাড়া কিন্তু কোনো লোক ঘাট এলাকাতে নেই। এবং কি আমি যে ঘাটের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদের সাথে কথা বলেছি, বিশেষ করে ঘাট কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে এই মুহূর্তে যদি আসলে কোনো মানুষের প্রাইভেট কার বা ছোট গাড়ি আসে তাদের তারা নিষেধ করছে, তাদের পার করবে না। অন্যদিকে কিন্তু আসলে ঘাট এলাকাতে যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আজকে মোতায়েন রয়েছে, সেনাবাহিনী বা অন্যান্য সদস্য, তাদের কিন্তু ঘাট এলাকাতে তাদের আমি ভোর থেকেই দেখিনি। পাটুরিয়া, দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট রুটে মোট 20টি ফেরির মধ্যে এই মুহূর্তে 15টি ফেরি চলাচল করছে। এই ছিল আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ অবস্থা। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী ইউসুফ আলী। দেশে আনুষ্ঠানিকভাবে শাহজালাল বিমানবন্দরে চালু হলো ই গেট। এখন থেকে যাদের ই পাসপোর্ট রয়েছে তারা এই গেট ব্যবহার করে বিশ্বের বিভিন্ন দেশে যেতে পারবেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই কার্যক্রমের উদ্বোধন করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ই পাসপোর্টের পর এবার ই ভিসা চালু করবে সরকার। বিমানবন্দরে ই গেটে ই পাসপোর্ট দেওয়ার পরেই স্বয়ংক্রিয় পদ্ধতিতে খুলে যাবে গেট। তারপর পাসপোর্টের তথ্যের সঙ্গে ব্যক্তির ছবি মিলে গেলেই প্রধান ফটক খুলে যাওয়ার সাথে সাথে মাত্র 30 সেকেন্ডের মধ্যে শেষ বিদেশগামীদের ইমিগ্রেশন কার্যক্রম। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার বিকেলে এই কার্যক্রমের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পাসপোর্ট অধিদপ্তর বলছে, দেশের বাকি 2 আন্তর্জাতিক বিমানবন্দরেও ই গেট স্থাপনের কাজ প্রায় শেষের দিকে। এর ফলে আগামীতে ভ্যাকসিন পাসপোর্ট চালু করলে ই গেটই ব্যবহার করা সম্ভব বলে জানিয়েছে পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক। যদি সরকার মনে করে আমাদের ভ্যাকসিন রিলেটেড ই হেলথ সার্ভিস এটাও আমরা এটার মধ্যে সন্নিবেশিত করতে পারবো। আগে যেটা হতো যে একজনের পাসপোর্ট দিয়ে একজন চলে যাওয়া, এটা কমবে এবং এটা আমাদের ইমিগ্রেশন পুলিশের এটার উপর নিয়ন্ত্রণ বাড়বে এবং আমাদের দেশের মান এবং দেশের পাসপোর্টের মান এবং আমাদের এয়ারপোর্ট সেবার মানও উন্নত হবে। দেশের 72টি আঞ্চলিক পাসপোর্ট অফিসে ই পাসপোর্ট কার্যক্রম চলছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ই পাসপোর্টের ফলে এই নিয়ে হয়রানি কমে আসবে। আমাদের প্রোগ্রাম রয়েছে, প্ল্যান রয়েছে, আমরা ই ভিসা আমরা প্রদান করব সবাইকে। ই ভিসার মাধ্যমে আমরা আর ওই হাতে লেখা ই ভিসা সিস্টেম আমরা বন্ধ করেছি। আমরা এখন ই ভিসাও চালু করব যাতে করে আমাদের সর্বাধুনিক পদ্ধতিতে আমরা ঢুকে যেতে পারি। দেশে এখন পর্যন্ত 8 লাখ গ্রাহককে ই পাসপোর্ট দিয়েছে পাসপোর্ট অধিদপ্তর। কিভাবে এগিয়ে নিয়ে যাবেন? সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। 3.5 কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে পাসপোর্ট অধিদপ্তরের উপসহকারী পরিচালক মোতালেব হোসেন ও তার স্ত্রী ইসরাত জাহানের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বুধবার দুদকের সংশ্লিষ্ট শাখায় এই মামলা দায়ের করা হয়। অভিযোগে জানা যায়, 2015 সালে মোতালেব হোসেন মহাপরিচালকের ব্যক্তিগত সহকারী হওয়ার পর সম্পদের পাহাড় গড়তে শুরু করেন। দীর্ঘ 20 বছরের চাকরি জীবনে ঢাকার বাইরে কর্মরত ছিলেন মাত্র 5 মাস। নিজের অঢেল সম্পদের বৈধতা দিতে স্ত্রীকে মৎস্য ব্যবসায়ী হিসেবে আয়করে উল্লেখ করে 2015 সাল থেকে স্ত্রীর নামে একের পর এক সম্পদ গড়েন ঢাকা, বরিশাল ও গাজীপুরে। অঢেল সম্পদের কোনো আয়ের উৎস খুঁজে পাওয়া যায়নি দুদকের অনুসন্ধানে। আয়কর, বিভিন্ন ব্যাংক হিসাব ও মোতালেব ও তার স্ত্রীর দাখিল করা বিভিন্ন তথ্যে 3.5 কোটি টাকার প্রাথমিক গড় মিলের তথ্য পায় দুদক। এর পরিপ্রেক্ষিতে মোতালেব ইশরাত দম্পতির বিরুদ্ধে মামলা করেন মামলা তদন্ত কর্মকর্তা উপপরিচালক আবু বকর সিদ্দিক। দেশজুড়ে করোনার 3য় ঢেউয়ের চোখ রাঙানির পাশাপাশি চলছে কোরবানির পশুর হাটের আয়োজন। সংক্রমণ কমাতে উপজেলা ভিত্তিক ওয়েবসাইটে গরু ছাগল বেচাকেনার উদ্যোগ নিয়েছে জেলা প্রাণী সম্পদ বিভাগ। তারপরও পশুর হাটে বেচাকেনা নিয়ে রয়েছে ক্রেতা বিক্রেতা উভয়ের দুশ্চিন্তা। খামারিদের শঙ্কা চোরাই পথে ভারতীয় গরু আসা নিয়ে। জুলহাস তালুকদারের ক্যামেরায় আতিয়া সজলের রিপোর্ট।
কোরবানির বাজার ধরতে এভাবে গরু মোটাতাজাকরণে ব্যস্ত ফেনী জেলার প্রায় 4,500 খামারি। রয়েছেন করোনায় বেকার হয়ে পড়া কয়েক হাজার ব্যক্তি উদ্যোক্তাও। গত বছরের মতো এবারও করোনা মহামারীতে গবাদি পশু বেচাকেনা নিয়ে রয়েছে দুশ্চিন্তা। খামারিরা জানিয়েছেন এবছর তারা লাভের আশায় বুক বেঁধেছেন, তবে এবারও যদি চোরাই পথে ভারতীয় গরু আসে তাহলে তাদের লোকসান গুনতে হবে। যদি এখানে আগামীতে যদি আমরা ঈদের সময় যদি দিশে ভালো বেচতে পারি তাহলে আগামীতে আমরা আরো হাইবার ব্যবস্থা করব। গরুটারে ছোট ছেলেমেয়ের মতন লালন পালন করে বড় করছি। ইন্ডিয়া থেকে গরু যদি নামে আমরা ছোট বড় যারা খামারি আছে প্রত্যেকেই মানে এই লসের মধ্যে পড়বে। তবে সংক্রমণ এড়াতে কোরবানির পশু অনলাইনে বিক্রির উদ্যোগ নেওয়া সহ জেলায় চাহিদার তুলনায় কোরবানির পশুর যোগান পর্যাপ্ত বলে জানান জেলার প্রাণী সম্পদ কর্মকর্তা। ভালো ভালো গরুর ছবি তুলে আমরা আমাদের প্ল্যাটফর্মে আপলোড করছি এবং সেখানে আমরা মালিকের ঠিকানা মোবাইল নম্বর দিচ্ছি। আমার এই প্ল্যাটফর্ম মানুষ দেখে ওই নম্বরে যোগাযোগ করে গরু বিক্রি হচ্ছে। জেলা প্রশাসক জানান অবৈধ পথে ভারতীয় গরু আনা বন্ধের জন্য বিজিবি ও পুলিশকে টহল বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। করোনার এই পরিস্থিতিতে চোরাচালান এবং এই ধরনের ঘটনা যাতে না ঘটে এই জন্য আমরা কঠোর ব্যবস্থা নেব। প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে এবছর ফেনীতে কোরবানির পশুর চাহিদা ৭২,০০০, এর বিপরীতে মজুদ আছে ৮০,৮৬৫টি। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। নওগাঁর আমের হাটে বেড়েছে ল্যাংড়া, আম্রপালি, খিরসাপাত ও নাক ফজলিয়া আমের সরবরাহ। তবে লকডাউনের ঘোষণায় ব্যাপক হারে পড়ে গেছে আমের দর। ব্যবসায়ীরা বলছেন এমন দর পতনে আম বিক্রি করে মূলধনও উঠছে না। এবার জেলায় ১,০০০ কোটি টাকার উপর আম বেচাকেনার টার্গেট ধরা হলেও তা অর্ধেকে নেমে আসবে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। নওগাঁ থেকে MR রকির রিপোর্ট। গেল 25 মে নওগাঁর বরেন্দ্র এলাকার বাগান থেকে নামানো শুরু হয় আম। প্রথম পর্যায়ে গাছ থেকে নামানো হচ্ছে গোপালভোগ, হিমসাগর, লকনা ও ল্যাংড়া জাতের আম। পরিপক্ক আম গাছ থেকে নামানোর পর প্রক্রিয়াজাতে ব্যস্ততা বেড়েছে বাগান শ্রমিকদের। এবার অনুকূল আবহাওয়ায় আমের ভালো ফলন বরেন্দ্র এলাকায় বাগান মালিকদের আশা জাগায়। তবে ঊর্ধ্বমুখী করোনার প্রভাব পড়েছে আম বেচা কেনায়। চড়া দামে কেনা এসব বাগানের এখন দাম তোলা নিয়ে শঙ্কার কথা বলছেন ব্যবসায়ীরা। 1,30,000 টাকার বাগানে 60-70,000 টাকা পাওয়া যাচ্ছে না। অনেক আশা ভরসা করেছিলাম যে আমরা আমের দাম 60 টাকা 50 টাকা বেচবো, কিন্তু সেখানে আমরা আমের দামে পাচ্ছি মাত্র 30 থেকে 35 টাকা। টাকাই উঠছে না। আমরা যে লেবার নিয়ে আসছি সেগুলো আপনার কাজে লাগিয়ে আবার আম বিক্রি করে দেখা যাচ্ছে তাদের টাকাও দিতে পারছি না সঠিকভাবে। এবার মৌসুমের শুরুতেই করোনায় লকডাউন সহ নানা কারণে আমের নিম্নমুখী দরে হতাশ ব্যবসায়ীরা। গোপালভোগ আমটা দাম 1200, 1300, 900, 1000 এরকম লিখছে। খিরসাপা দাম আপনার যেটা সব থেকে ভালো হিমসাগর, ওটার দাম 1400, 1500। এরকম চলতে থাকলে তো ধস নেমে যাবে। লোন লিয়া এগুলা টাকা দিয়ে মনে করেন বাগান কিনছি, এখন এই লোন তো আমরা শোধ করতে পারবো না। জেলায় 26,000 হেক্টর বাগান থেকে 4.25 লাখ মেট্রিক টন আম উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। MR রকি, সময় সংবাদ, নওগাঁ। বাণিজ্যিকভাবে বিক্রি শুরু হয়েছে মরুভূমির মিষ্টি ফল 3। চারা লাগানোর 6 মাসের মাথায় গাছের ফল বিক্রি করতে পারে খুশি চাষি। সপ্তাহে 3 দিন বাগান থেকে নামানো হচ্ছে এই ফল, যা কিনতে আসছেন বিভিন্ন এলাকার পাইকাররা। প্রতি কেজি বিক্রি হচ্ছে 800 টাকা দরে, আর প্রতিটি চারার দাম 500 টাকা। হিলি প্রতিনিধি শফিকুল ইসলাম শফিকের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। গেল বছর করোনার সময় ব্যবসায় পুঁজি হারিয়ে বোনের পরামর্শে পতিত জমিতে পরীক্ষামূলক মরুভূমির মিষ্টি ফল 3 চাষ করে সফলতার মুখ দেখতে শুরু করেছেন মতিউর মান্নান। চারা লাগানোর 3 মাসের মাথায় গাছে ফল আসতে শুরু করে। ফল বিক্রি শুরু হয় 6 মাসের মাথায়। এখন পরিপক্ক এসব ফল গাছ থেকে নামানো শুরু করেছেন তিনি। বাজারে বেশ চাহিদাও রয়েছে ফলটির। ফলনের পাশাপাশি বাজারে ভালো দাম পাওয়ায় খুশি কৃষক। এখানে কোনো চাষাবাদ হতো না, এটাই পরিষ্কার করে নিয়ে আমি এখানেই চাষাবাদ শুরু করি। বর্তমানে তো সপ্তাহে আমার অনেকগুলো ফলে হারভেস্ট হচ্ছে, প্রায় 60-70 কেজি। প্রতি কেজি 800 টাকা দরে বিক্রি করি। বাগানটিতে কর্মসংস্থানের সুযোগ হয়েছে স্থানীয় বেশ কিছু পরিবারের। কাজ করে সচ্ছলতার সাথে সংসার চলছে তাদের। উদ্যোক্তা চান আরো লোক এগিয়ে আসুক 3 চাষে। আমাদের প্রায় 7 জন লোক এখানে প্রায় কাজ করি, আর মাসে প্রায় 9-10 হাজার টাকা মাইনে পাই এখানে। তাতে আমাদের সংসার সুন্দরভাবে চলতেছে। আমি এর আগে একটা নিয়ে গেছিলাম টপে লাগার জন্য, তো ফল আসছে, ভালো লাগলো, তাই এবার আরেকটা নেওয়ার জন্য আসছে আর কি। আর একটা
চারা কিনলাম, 400 টাকা করে নিল অবশ্য চারা। 4 বিঘা জমিতে 2টি বাগানে লাগানো হয়েছে 900টি গাছ। এসব গাছ থেকে চারা উৎপাদন করে বিক্রি করছেন তিনি। সরকারি সহযোগিতা পেলে এই ফলটি রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সময় সংবাদ। আবির মুখে অবশেষে সিসিটিভির আওতায় আসছে যশোরের বেনাপোল স্থলবন্দর। 15 কোটি টাকা ব্যয়ে শুরু হয়েছে 375টি সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ। বন্দর কর্তৃপক্ষ বলছেন, এখন থেকে পণ্য আমদানি থেকে শুরু করে খালাস পর্যন্ত সব কার্যক্রম এর আওতায় থাকবে। বেনাপোল প্রতিনিধি আজিজুল হকের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। বন্দরের পণ্য চুরি, মাদক পাচার, রহস্যজনক অগ্নিকাণ্ড, চোর সিন্ডিকেটের হাতে বন্দরের নিরাপত্তা কর্মী হত্যাসহ নানা অপ্রীতিকর ঘটনায় দীর্ঘদিন থেকে ক্ষোভ ছিল ব্যবসায়ীদের। তবুও প্রতিশ্রুতির মধ্যেই সীমাবদ্ধ ছিল সিসি ক্যামেরা স্থাপনের কাজ। অবশেষে সেই অপেক্ষার অবসান হচ্ছে। বাইপাস সড়ক, পণ্যাগার, ভারতীয় ট্রাক টার্মিনাল সহ বন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনায় বসছে 375টি আধুনিক মানের সিসি ক্যামেরা। প্রাথমিক অবস্থায় মাটির নিচ দিয়ে কেবল ও প্লার বসানোর কাজ চলছে। 6 থেকে 8 মাসের মধ্যে সিসি ক্যামেরা বসানোর সব কাজ শেষ হবে। মাল নিয়ে চুরি করে নিয়ে গেছে, তাহলে সিসি ক্যামেরা থাকলে তো আমরা ওই চোরকে ধরতে পারতাম। ভারতীয় ট্রাকে অবৈধ পণ্য বন্দরে প্রবেশ করে পাচার হচ্ছে। সিসি ক্যামেরার আওতায় এলে অবৈধ পাচার বন্ধের পাশাপাশি নিরাপত্তা পাবেন আমদানিকারকরা। সিসি ক্যামেরা এখানে কার্যকর হলে আমাদের ব্যবসায়ীদের আমদানিকৃত মালামাল অত্যন্ত সুরক্ষিত থাকবে। সিসি ক্যামেরা যেমন বন্দরের নিরাপত্তা নিশ্চিত করবে, তেমনি পণ্য আমদানি থেকে শুরু করে খালাস পর্যন্ত বাণিজ্যিক কার্যক্রম পুরোটা বন্দরের নজরদারিতে থাকবে। যতক্ষণ পর্যন্ত পণ্যটা বন্দরের বাইরে তার ট্যাক্স পেমেন্ট করে বেরিয়ে না যাবে, ততক্ষণ পর্যন্ত ক্যামেরার আওতায় থাকবে। বছরে বেনাপোল বন্দর দিয়ে ভারতের সাথে 40,000 কোটি টাকার আমদানি ও 8,000 কোটি টাকার রফতানি বাণিজ্য হয়ে থাকে। আর আমদানি বাণিজ্য থেকে সরকার প্রায় 6,000 কোটি টাকা রাজস্ব পায়। সময় সংবাদ, বেনাপোল। বর্ষা শুরু হওয়ায় আবারও ঝুঁকির মুখে পড়েছে চাঁদপুর শহরের 3 নদীর মোহনা ছাড়াও পাশের পাইকারি ব্যবসা কেন্দ্র পুরান বাজার। উজানের তীব্র স্রোতে নদী তীর সংরক্ষণে ফেলা বালি ভর্তি জিও ব্যাগ ও সিসি ব্লক অদৃশ্য হচ্ছে প্রতিদিনই। এতে ভাঙন আতঙ্কে আছেন শহরবাসী। এ অবস্থায় সরকারের কাছে বড় আকারের স্থায়ী একটি প্রকল্প অনুমোদনের আবেদন করা হয়েছে। চাঁদপুর থেকে নাইমুল ইসলাম নীরবের ছবিতে ফারুক আহমদের রিপোর্ট। এভাবে প্রতিদিনই ভাঙনের ঝুঁকিতে পড়া চাঁদপুর শহর সংরক্ষণ বাঁধের অংশগুলো চিহ্নিত করছেন স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। কারণ দীর্ঘদিন সংস্কার না করায় জেলা শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া মেঘনাপাড়ের প্রায় 3.5 কিলোমিটার নদী তীর এখন প্রায় জরাজীর্ণ। এরই মধ্যে গত কয়েক বছর ধরে একটু একটু করে অদৃশ্য হচ্ছে নদী তীর সংরক্ষণের জন্য ফেলা বালি ভর্তি জিও ব্যাগ ও সিসি ব্লক। এতে চলতি বর্ষায় নদীর তীব্র স্রোতে প্রচণ্ড ঝুঁকিতে পড়েছে শহরের বড় স্টেশন এলাকার 3 নদীর মোহনা ও পাশের পাইকারি ব্যবসা কেন্দ্র পুরান বাজার। এ অবস্থায় নতুন করে ভাঙন আতঙ্কে আছেন নদীপাড়ের বাসিন্দা আর ব্যবসায়ীরা। আমাদের নদী যান লইয়া যাইব কোনো নির্দিষ্ট নাই। নদীয়ে ভাঙে ঘর বিচ্ছাই আবার করি, কোন সময় জানি নদীতে ভাঙে নিয়ে যায়, আমরা এই আতঙ্কে থাকি, ভয়ে থাকি। প্রকল্পটি শুষ্ক মৌসুমে নিয়ে চাঁদপুরকে স্থায়ীভাবে রক্ষা করার ব্যবস্থা গ্রহণ করলে পরে এটা রক্ষা পাবে বলে আমরা মনে করি। বিষয়টিকে গুরুত্ব দিয়ে স্থানীয় সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি বাঁধটি সংস্কারের উদ্যোগ নিয়েছেন বলে জানালেন পৌর মেয়র। স্থায়ী বাঁধ রক্ষা করা প্রয়োজন এবং সেটি নিয়ে আমাদের মাননীয় সাংসদ স্থানীয় সাংসদ ডাক্তার দীপুমণি এমপি মহোদয় তিনি সরকারের কাছে একটা বড় প্রকল্প জমা দিয়েছেন। এদিকে স্থানীয় পানি উন্নয়ন বোর্ডও জানিয়েছে জরুরি পরিস্থিতি মোকাবিলায় তাদের আপৎকালীন প্রস্তুতির কথা। 10,000 খালি জিও ব্যাগ নিয়ে প্রস্তুতি আছে এবং আমরা ইতিমধ্যে প্রায় 27,000 ব্লক ডাম্পিং করেছি। এর মধ্যে পানি উন্নয়ন বোর্ড চাঁদপুর শহর সংরক্ষণ পুনর্বাসন নামে 3,000 কোটি টাকার স্থায়ী একটি প্রকল্প প্রস্তাব করেছে। এর পরও নওগাঁর সীমান্তবর্তী এলাকায় কমছে না করোনা সংক্রমণের হার। হাসপাতালে শয্যার পাশাপাশি দেখা দিয়েছে আইসিইউ ও অক্সিজেন সংকট। বাধ্য হয়ে রোগী নিয়ে স্বজনদের ছুটতে হচ্ছে রাজশাহী মেডিকেলে। বিস্তারিত জানাতে নওগাঁ সদর হাসপাতালের সামনে আছেন সহকর্মী MR রকি। সরাসরি যাচ্ছে তার কাছে। রকি। ধন্যবাদ ফয়সাল। গেল সপ্তাহের যে ব্যবধানের পরিসংখ্যান এখানে আমরা লক্ষ্য করছিলাম তা কিন্তু
হঠাৎ করে লাফিয়ে বেড়েছে এই সপ্তাহের সংক্রমণের হার। প্রথম দিকে কিন্তু 20-22% ওঠানামা করছিল, তবে গতকালকের যে পরিসংখ্যান হাসপাতাল সূত্র থেকে জানানো হয়েছে, এই পরিসংখ্যানে কিন্তু এখন পর্যন্ত 34 ঠেকেছে সংক্রমণের সার্বিক হার। হঠাৎ করে এরকম একটি বৃদ্ধি কিন্তু গেল 10-15 দিন ধরে কিন্তু ওঠানামা করছে। তবে জেলার প্রান্তিক উপজেলাগুলোতে কিন্তু সংক্রমণ সবচাইতে বেশি এখানে পরিলক্ষিত হচ্ছে। জেলার কিন্তু 4টি উপজেলা রয়েছে সীমান্তবর্তী এরিয়া। এই সীমান্তবর্তী গুলোতে কিন্তু পরিসংখ্যানগত দিক থেকে সবচাইতে বেশি যে বিষয়টি, গ্রামের মানুষের কিন্তু এই সংক্রমণ বা করোনা আক্রান্তের হার এখানে বেশি দেখা যাচ্ছে। তো এই এলাকায় জেলায় কিন্তু গেল প্রথম দিকে একটা লকডাউন পালন করা হয়েছিল, পরবর্তীতে এসে কিন্তু এই কঠোর বিধিনিষেধ 15 দফা দেওয়া হয়েছিল এবং এই বিধিনিষেধের মাধ্যমে কিন্তু এই সংক্রমণের যে গতি তা কিন্তু কোনোভাবেই টেনে ধরা সম্ভব হচ্ছে না। তবে এখন পর্যন্ত যে চিত্রটি আমরা লক্ষ্য করছিলাম, গতকালকে হাসপাতাল সূত্র থেকে একটি পরিসংখ্যান দেওয়া হয়েছে, অ্যান্টিজেন টেস্ট এবং পিসিআর ল্যাব থেকে একটি পরিসংখ্যান এসেছে। এই পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে 212 জনের পিসিআর ল্যাব থেকে 118 জন করোনা আক্রান্ত হয়েছে এবং অন্যদিকে কিন্তু অ্যান্টিজেন টেস্ট করা হয়েছে 117 জনের মধ্যে কিন্তু 21 জন করোনা আক্রান্ত হয়েছে। গেল 24 ঘন্টায় কিন্তু 2 জনের মৃত্যু এখানে রেকর্ড করা হয়েছে। পুরো জেলায় কিন্তু সম্পূর্ণরূপেই স্বাভাবিকভাবে যে চলাচল, মানুষের ভিতরে যে সামাজিক সচেতনতা বোধ, এটা কিন্তু খুব কমই মানা হচ্ছে এবং এক্ষেত্রে সংক্রমণ ছড়িয়ে পড়ার যে হার, এটা কিন্তু এই গেল 2-4 দিনের ব্যবধানে কিন্তু আরেক দফা বেড়েছে। এটা কিন্তু পরিসংখ্যানগতভাবে হাসপাতাল থেকে আমরা জানতে পারছি। আরেকটি বিষয়, আজ থেকে যে লকডাউন শুরু হচ্ছে, এই লকডাউনকে প্রতিপালন বা প্রতিষ্ঠিত করার জন্য মানুষের ভিতরে সামাজিক সচেতনতা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে কিন্তু ব্যাপক কর্মসূচি নিয়েছে এবং কোনোভাবে যেন এই কঠোর লকডাউনের ভিতর কোনো ব্যত্যয় না ঘটে, এক্ষেত্রে কিন্তু তাদের মাঠ পর্যায়ে আজকে বেলা 8টার পর থেকে তাদের এই কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। তবে জেলার প্রান্তিক হাটগুলো বা স্বাভাবিকভাবে বেশ কিছু উপজেলার হাট রয়েছে, যে হাটগুলোতে কিন্তু গত কয়েকদিন কিন্তু কোনোভাবেই এই স্বাভাবিক চলাচলের ব্যত্যয় আমরা লক্ষ্য করিনি। ব্যাপক মানুষের উপস্থিতি এবং মানুষের ভিতরে কিন্তু যে সচেতনতার জায়গা, মাস্ক পরা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা, সামাজিক দূরত্ব বজায় রেখে চলা, এই বিষয়গুলি কিন্তু পুরোটাই উপেক্ষিত গেল 10-15 বা 20 দিন ধরে এই উপজেলার বা জেলাগুলোতে আমরা লক্ষ্য করছিলাম। স্বাভাবিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে অ্যান্টিজেন টেস্টের উপর কিছু জোর দেওয়া হয়েছে এবং অ্যান্টিজেন টেস্টের যে ফলাফল, এই ফলাফলগুলো কিন্তু অত্যন্ত বেশি আকারে উঠে আসছে। তবে জেলায় কিন্তু পিসিআর ল্যাব না থাকার কারণে কিন্তু প্রতি 3 দিন বা 4 দিন পর পর কিন্তু ফলাফল আসছে এই সংক্রমণের যে ফলাফলগুলো, নমুনা পরীক্ষার। এর ফলে কিন্তু স্থানীয় ভুক্তভোগীরা বলছেন বা সুশীল সমাজের পক্ষ থেকে জেলায় পিসিআর ল্যাব স্থাপন করে এই সংক্রমণের যে হার, এটা সঠিক পরিসংখ্যান ভাবে তুলে ধরা হলে কিন্তু জেলার একটি সার্বিক চিত্র উঠে আসতে পারে। তবে জেলায় অক্সিজেন এবং এখানে হাসপাতালের যে বেড, এটাও কিন্তু ব্যাপক ঘাটতি রয়েছে এবং গেল বেশ কিছুদিন ধরে কিন্তু স্থানীয় সুশীল সমাজের পক্ষ থেকে জেলায় পিসিআর ল্যাব সহ এই হাসপাতালকে করোনার উপযোগী করে গড়ে তোলার জন্য বিভিন্ন দাবি দাওয়া করে আসা হচ্ছে। কিন্তু জেলার বাসিন্দাদের 30 লাখ বাসিন্দা রয়েছে, সেই তুলনায় কিন্তু পরীক্ষার যে সংক্রমণের হার উঠে আসার যে চিত্র, এটা কিন্তু অত্যন্ত নাজুক এখানে আমরা লক্ষ্য করছিলাম। জেলার 4টি উপজেলা সীমান্তবর্তী ছাড়াও পুরো 11টি উপজেলায় কিন্তু মানুষের যে স্বাভাবিক চলাচল, উপজেলা প্রশাসনগুলোর পক্ষ থেকে কিন্তু বিভিন্নভাবে মোবাইল কোর্টের আওতায় বিভিন্ন জরিমানা করা হচ্ছে এবং হাটগুলোতে কিন্তু নজরদারি বাড়ানো হয়েছে। কিন্তু তারপরও মানুষের ভিতরে যে সচেতনতা, এইটা কিন্তু পুরোটাই উপেক্ষিত আমরা লক্ষ্য করছিলাম। তারা কোনোভাবেই মানতে চাচ্ছে না, বিশেষ করে সামাজিক যে দূরত্ব, এই বিষয়গুলি কিন্তু উপেক্ষিত থাকার কারণে এই সংক্রমণের হার কিন্তু গেল সপ্তাহের ব্যবধানে কিন্তু এখানে অত্যন্ত বেড়েছে। আমরা এখানে এই গতকালকের চিত্রে আমরা লক্ষ্য করছিলাম। স্বাভাবিকভাবে মানুষের ভিতরে কিন্তু এক ধরনের সচেতনতা তৈরির জন্য কিন্তু আজ থেকে যে কঠোর লকডাউন, এই লকডাউন প্রতিষ্ঠিত হলে হয়তো স্বাভাবিকভাবে তারা বলছেন যে আগামী দিনগুলোতে সংক্রমণের যে হার, এটা কিছুটা কমে আসতে পারে এবং লকডাউন বাস্তবায়নের জন্য কিন্তু গতকালকে প্রশাসনের পক্ষ থেকে কঠোর বিধিনিষেধের উপর জোর দেওয়া হয়েছে এবং তারা কিন্তু প্রেস কনফারেন্সের মাধ্যমে তাদের যে কার্যক্রম, এটা তুলে ধরা হয়েছে। তো সব মিলে কিন্তু জেলার করোনা সংক্রমণের হার গত 2 দিনের ব্যবধানে হঠাৎ করে লাফিয়ে বাড়ায় এক ধরনের উদ্বেগ এখানে লক্ষ্য করা যাচ্ছে। তো ফয়সাল, এই ছিল নওগাঁর করোনার সার্বিক পরিস্থিতি আমার কাছে। নওগাঁ সদর হাসপাতালের সামনে থেকে সরাসরি যুক্ত সময় সংবাদে প্রচারের পর নতুন নির্ধারিত হোল্ডিং ট্যাক্স শতকরা 40% কমিয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। বুধবার বিকেলে নগর ভবনে এক বিশেষ সভা করেন সিটি মেয়র ইকরামুল হক টিটু। এ সময় সর্বসম্মতিক্রমে নতুন নির্ধারিত হোল্ডিং ট্যাক্স শতকরা 40% কমানো হয়। এছাড়া হোল্ডিং ট্যাক্স রিভিউ ফর্মের দামও 600 টাকার বদলে কমিয়ে 200 টাকা নির্ধারণ করা হয়। সম্প্রতি ময়মনসিংহ সিটি কর্পোরেশন
হোল্ডিং ট্যাক্স বাড়ালে নগরবাসীর মাঝে অসন্তোষ দেখা দেয়। পরে ট্যাক্স কমানোর দাবিতে মেয়রের কাছে স্মারকলিপি জমা দেন বিভিন্ন সংগঠন। খাগড়াছড়ি পৌরসভার বর্জ্যে দূষিত হচ্ছে পাহাড়, ঝিরি ও নদী। ময়লার বর্জ্যের দুর্গন্ধে এলাকাবাসী অতিষ্ঠ। দূষণের কারণে ছড়ার পানিও সংগ্রহ করতে পারছে না স্থানীয়রা। বারবার অভিযোগের পরও সমস্যার সমাধান হয়নি। আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার জন্য ডাম্পিং স্টেশন নির্মাণের কাজ চলেও আরও 2 বছর আগে তা শেষ হবে না। খাগড়াছড়ির প্রধান পর্যটন কেন্দ্র আলুটিলার এই পাহাড়ে 2 দশক ধরে প্রতিদিন শহরের বাসিন্দাদের পয়ঃবর্জ্য ও ময়লা আবর্জনা ফেলা হচ্ছে। এতে পাহাড়টি যেন পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। এসব বর্জ্যে আগুন দেয়ায় দুর্গন্ধযুক্ত বিষাক্ত ধোঁয়া প্রবেশ করছে মানুষের শরীরে। বর্ষায় বৃষ্টির পানিতে মিশে এসব বর্জ্য নদীতে গিয়ে পড়ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে জনস্বাস্থ্য। গোসল করতে পারে না, মানা করলেও মানা শুনে না। প্রতিনিয়ত এখানে দূষিত করতেছে আশেপাশে পরিবেশটা। এসব বর্জ্যে জনস্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। পচনশীল দ্রব্যগুলো যদি ঠিকমতো রিসাইকেল করা না হয়, পানিতে মিশে এটা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি হতে পারে। পরিবেশের জন্য যথেষ্ট ক্ষতিকর, বিশেষ করে বন্য প্রাণী এবং এখানকার ছড়া, এখানকার মাটি এবং এখানকার যে গাছপালা আছে তার জন্য দূষণ করছে এবং বায়ু দূষিত হচ্ছে। স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে পরিবেশ বান্ধব বর্জ্য ব্যবস্থাপনা করা হচ্ছে বলে জানালেন পৌর মেয়র। আমরা টেন্টেটিভ একটা সময় আছে 22শে ডিসেম্বর অথবা 23শে জুনের মধ্যে অবশ্যই আমাদের এই ডাম্পিং স্টেশনটা পুরোপুরি চালু হয়ে যাবে। ডাম্পিং স্টেশন নির্মাণ কাজ 2023 সাল নাগাদ শেষ হওয়ার কথা। সময় সংবাদ, খাগড়াছড়ি। বর্ষার শুরুতে সামান্য বৃষ্টি হলে হাঁটু পরিমাণ কাদা পানিতে তলিয়ে যায় নওগাঁ শহরের বেশিরভাগ সড়ক। দুর্বল ড্রেনেজ ব্যবস্থার সঙ্গে দীর্ঘদিন সড়কগুলো সংস্কার না হওয়ায় এমন বেহাল অবস্থা। স্থানীয়দের অভিযোগ, জনপ্রতিনিধিদের আশ্বাস আর প্রতিশ্রুতিতে পার হচ্ছে বছরের পর বছর। পৌর মেয়র বলছেন, বরাদ্দ না থাকায় সমাধান করা যাচ্ছে না জনদুর্ভোগ। নওগাঁ থেকে MR রকির রিপোর্ট। এ যেন ধান রোপণের জন্য চাষের কোনো জমি। বর্ষার শুরুতেই এ অবস্থা নওগাঁ শহরের ভিআইপি এলাকা বলে পরিচিত ডিগ্রি কলেজে যাওয়া সড়কের। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ডাবপট্টি। এই সড়কের মতো চুরিপট্টি, সুপারিপট্টি সহ অন্তত 20টি সড়কের পিচ উঠে চলাচলের যোগ্যতা হারিয়েছে গত 2.5 বছর আগে। আশা করি আমাদের বোরখায় কাজের সিটকা পড়ে। পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা, পৌরসভার রাস্তাঘাটের খুবই বেহাল দশা। সামান্য একটু পানি হলেই চলাচলের কোনো অবস্থা থাকে না। সড়কের বেহাল অবস্থার পাশাপাশি শহরের বেশিরভাগ ড্রেনেই নেই স্ল্যাব। এ কারণে ভরাট হয়ে থাকায় থমকে আছে পানি নিষ্কাশন ব্যবস্থাও। সুষ্ঠু পরিকল্পনা একটা অভাব পরিলক্ষিত হচ্ছে, যার ফলে এখানকার ড্রেনেজ সিস্টেম সঠিক যেভাবে হওয়ার কথা সেভাবে আমরা পাচ্ছি না। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলররা বলছেন, এতে বাসিন্দাদের তোপের মুখে পড়তে হচ্ছে তাদের। আর পৌর মেয়র বলছেন, নাজুক সড়ক সংস্কারে চাওয়া হয়েছে বরাদ্দ। সে জায়গাগুলোতে গেলে আমরা জনপ্রতিনিধি হিসেবে একটা অস্বস্তিকর অবস্থার মধ্যে পড়ে যাই। এটা নিরসনের জন্য প্রত্যেকটা রাস্তায় আরসিসি ঢালাই রাস্তাকরণের জন্য জমা দেওয়া হয়েছে। পৌরসভা সূত্র মতে 2016 থেকে 2020 সাল পর্যন্ত সড়ক সংস্কার, ড্রেনেজ সহ নানা খাতে প্রায় 60 কোটি টাকার কাজ করা হয়। MR রকি, সময় সংবাদ, নওগাঁ। বর্ষা মৌসুমে যুগ যুগ ধরে সুরিয়া নদীর 2 পাড়ের মানুষের পারাপারের একমাত্র ভরসা নৌকা। কৃষকদের উৎপাদিত পণ্য পরিবহন, শিক্ষার্থীদের স্কুল কলেজে যাতায়াত ও রোগীদের হাসপাতালে নিতে পোহাতে হয় চরম দুর্ভোগ। এমন বাস্তবতায় সেতু নির্মাণের উদ্যোগ নিলেন স্থানীয় 3 জন যুবক। এতে সাড়া দিয়েছেন এলাকাবাসীও। গরিপুরের সুরিয়া নদীর উপর স্বেচ্ছাশ্রমে নির্মিত সেই সেতুর খবর জানাচ্ছেন হারুনুর রশিদ, ছবি তোলাচ্ছেন হোসেন আলী। নৌকায় চড়ে সুরিয়া নদী পাড়ি দিয়ে বিয়ে করতে যাচ্ছেন বর। তবে বউ নিয়ে পরের বার শ্বশুরবাড়ি যেতে আর লাগবে না নৌকা। এলাকাবাসী স্বেচ্ছাশ্রম আর নিজেদের অর্থায়নে বানাচ্ছেন সেতু। প্রায় 180 ফুট দীর্ঘ ও 6 ফুট প্রস্থের সেতুটি নির্মিত হচ্ছে ময়মনসিংহের গৌরীপুর ও নেত্রকোনা সদর উপজেলার সীমান্তের সুরিয়া নদীতে। কাঠের খুঁটি, লোহা ও স্টিলের শিট দিয়ে নির্মাণাধীন সেতুটির অবকাঠামোর কাজ প্রায় শেষ। স্টিলের শিটগুলো বসানো শেষ হলেই শুরু হবে চলাচল। নতুন দিনের অপেক্ষায় স্থানীয়রা। বছরের পর বছর ধর্ণা দিয়েও কাজ না হওয়ায় নিজেরাই সেতু নির্মাণের পদক্ষেপ নিয়েছেন বলে জানান উদ্যোক্তারা। সকলে মিলে এই ব্রিজটা কাজ করতে
করতে চাচ্ছি যাতে মানুষ স্বাচ্ছন্দ্যে পারাপার করতে পারে। আমরা যুব সমাজ একটা উদ্যোগ নিয়ে আজকে 4 মাস যাবত আমরা ব্রিজটা করতেছি। ব্রিজটা তৈরি হওয়াতে দুই এলাকার মানুষের মধ্যে অনেক আনন্দের সৃষ্টি হয়েছে। যে রুগী টুগী নিয়ে যাইতে বা মানুষের যাতায়াত করতে আমরা একটা ভালো সুবিধা হইব। এদিকে সুরিয়া নদীতে স্থায়ী সেতু নির্মাণের দাবি করেছেন জনপ্রতিনিধিরাও। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন এ বিষয়ে প্রস্তাবনা পাঠানো হবে। দাবির সাথে একমত হয়ে আমরা আমাদের যেসব জায়গায় কথা বলতে, যেসব ফোরামে কথা বলতে আমরা সেটির দাবি জানিয়ে যাব ইনশাল্লাহ। সর্বাত্মক সহযোগিতা করছি তাদেরকে। একই সাথে সরকারিভাবে কোনো ব্রিজ করা যায় কিনা সেই বিষয়টিও আমরা চিন্তা ভাবনা করে দেখছি। এখান দিয়ে ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার 2টি উপজেলার কয়েক লাখ মানুষ চলাচল করে। সেতুটি চালু হলে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি মিলবে এ অঞ্চলের মানুষের। গ্রামীণ যোগাযোগে যুক্ত হবে নতুন মাত্রা। গৌরীপুরের বাউশালীপাড়া থেকে হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। কুড়িগ্রামে ধরলা নদী খনন ও বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বুধবার বিকেলে ফুলবাড়ী উপজেলার তালুক মেখুলি এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। এতে নদী ভাঙন কবলিত 4টি গ্রাম বড়ভিটা, বুদারু, চরমেখুলি ও বড় বাসুরিয়ার বাসিন্দারা অংশ নেন। বক্তারা জানান, বৃষ্টি আর উজানের ঢলে ধরলা নদীর পানি বেড়েছে। ইতোমধ্যেই 2টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি উচ্চ বিদ্যালয় সহ শতাধিক স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন ঝুঁকিতে রয়েছে আরও প্রায় 3 কিলোমিটার এলাকা, কিন্তু প্রশাসনকে অবগত করেও মেলেনি কোনো সহযোগিতা। এ অবস্থায় দ্রুত বাঁধ নির্মাণের দাবি জানান তারা। 4 দিন পর কক্সবাজারে বন্য হাতি দুটিকে বনাঞ্চলে ফেরত পাঠানো হচ্ছে। দীর্ঘ প্রচেষ্টার পর সাগর থেকে হাতি দুটিকে উদ্ধার করা হয়। পরিবেশবিদরা মনে করছেন, বন পাহাড় উজাড় হওয়ার কারণে বন্য হাতি এখন খাদ্য সংকটে পড়ছে। হাতি দুটিকে পাহাড়ি বনাঞ্চলে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছে বন বিভাগ। সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। টেকনাফ শাহপুরী দ্বীপ সমুদ্র উপকূল, পানিতে সাঁতার কাটছে বন্য হাতি। দীর্ঘ 6 ঘন্টা পর স্থানীয় জেলেদের সহায়তায় সাগর থেকে ট্রলারের মাধ্যমে হাতি দুটিকে তীরে আনা হয়। এরপর বাঁধা হয় রশিতে, দেয়া হয় কিছু খাবারও। উৎসুক জনতার ভিড়ে কোনোভাবে হাতি দুটিকে বনে ফেরত পাঠানো যায়নি। অবশেষে মঙ্গলবার বিকেলে এলিফ্যান্ট রেসপন্স টিম, বন বিভাগ, প্রশাসন সহ স্থানীয়দের সহায়তায় সাগর থেকে হাতি দুটিকে উদ্ধার করা হয়। বনের হাতি লোকালয়ে চলে আসার কারণ হিসেবে বন ও পাহাড় উজাড় করাকে দায়ী করছেন পরিবেশবাদীরা। তাদের জীবন ঝুঁকিতে রয়েছে। এখানে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বন পাহাড় যেভাবে উজাড় করা হয়েছে সেই পরিবেশ ফিরিয়ে আনতে হবে। বিভাগীয় বন কর্মকর্তা জানালেন, হাতি দুটিকে দ্রুত পাহাড়ি বনাঞ্চলে ফেরত পাঠানো হচ্ছে। টেকনাফের দিকে টার্ন নিছে, ওখান থেকে 2-2.5 কিলো দক্ষিণে আছে, মানে সাবগ্রাম ট্যুরিজম পার্কের শেষ মাথা বা মাঝামাঝি পর্যায়ে আছে আর কি। হাঁটা আনতেছে, ওটা আনার পরে যেটা ছোটটা সাইজে, যেটা ছোট আর কি, হ্যাঁ ছোটটা ওটা দেখে ওটা আবার সাগরে পা দিয়ে চলে আসতেছে। কক্সবাজারের উখিয়া ও টেকনাফে 11 লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিতে গিয়ে উজাড় হয় 8,000 একরের বেশি বনভূমি, যার কারণে হাতিরা খাদ্য ও নিরাপদ আবাসস্থল হারিয়েছে বলে মনে করছেন পরিবেশবাদী সংগঠনগুলো। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। করোনাকালে কর্মহীন হয়ে পড়া রাঙামাটির 2 শতাধিক অসহায় ও ছিন্নমূল পরিবারকে মানবিক সহায়তা দিল সেনাবাহিনী। বাঘাইহাট সেনা জোনের আওতাধীন এসব পরিবারকে নিত্য প্রয়োজনীয় খাদ্য ও করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে 10 দিনের চাল, ডাল, তেল, আটা, ছোলা ও লবণ দেয়া হয়। এছাড়া আসছে ঈদুল আজহা উপলক্ষে গরিবদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়। দেশের যে কোনো সংকটময় মুহূর্তে আর্তমানবতার সেবায় কাজ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা। মৌলভীবাজারে কর্মহীন 100 সাংস্কৃতিক কর্মীকে আর্থিক সহায়তা দেয়া হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের হল রুমে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলার 100 কর্মহীন সাংস্কৃতিক কর্মীকে মোট 5 লাখ টাকার আর্থিক সহায়তা দেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। এর আগে আরও 150 জনকে আর্থিক সহায়তা দেয়া হয়।
আবারও লকডাউনের খবর। কঠোর লকডাউন বাস্তবায়নে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। বিধিনিষেধ আরোপের আরও খবর জানাতে মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, ফয়সাল, আপনি যেমনটি বলছিলেন যে এই কঠোর লকডাউন কিন্তু আজকে মুন্সিগঞ্জে পালিত হচ্ছে এবং আমরা যেটা ভোর থেকে দেখছি যে এখানে সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশ তারা কিন্তু কঠোর নিরাপত্তার মধ্যে এই পুরো জেলাকে একটা বিশেষ নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন। এবং এইখানে যেখানে আমরা দাঁড়িয়ে আছি এটি একটি প্রাণচঞ্চল এলাকা, যে এলাকাটিতে প্রচুর লোকজন, যানবাহন সবসময় ভিড় থাকে, কিন্তু সেই এলাকাটিতে আপনারা দেখছেন যে একেবারে স্তব্ধ, সেখানে কিন্তু গাড়ি নেই, কোনো লোকজন নেই। এবং আমরা যেটি বলতে চাই যে এই করোনার যে সংক্রমণ ঝুঁকির একটি গুরুত্বপূর্ণ জেলা মুন্সিগঞ্জ, এবং এই পরিস্থিতি করবার পেছনে কিন্তু এখানকার যে নবনিযুক্ত জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, তিনি কিন্তু আমরা দেখছি যে এই সার্বিক কাজগুলো তদারকি করছেন। তো তিনি এখন আছেন এই এলাকাতেই। তিনি এই যে এখানকার যে জেলা ম্যাজিস্ট্রেট হিসাবে যে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ ভ্রাম্যমাণ আদালত এবং এখানকার সেনাবাহিনী, বিজিবি যেই টহল দলগুলো আছে সেগুলো কাজগুলো কিন্তু তিনি তদারকি করছেন। তো আমরা তার কাছে জানতে চাইবো যে এই যে ক্যাবিনেট থেকে যে সিদ্ধান্ত আসে সেটি বাস্তবায়নে আপনি কি কি পদক্ষেপ নিয়েছেন, প্লিজ একটু যদি আমাদেরকে বলতেন। কাজী নাহিদ রসুল। ধন্যবাদ আপনাকে। আপনারা রীতিমতো মধ্যে অবগত আছেন যে সেনাবাহিনী ডিপ্লয়মেন্ট হয়েছে এবং বিজিবি ডিপ্লয়মেন্ট হয়েছে। ওনারা মাঠে রয়েছেন, ওনাদের সাথে আমরা গতকালে কোঅর্ডিনেশন করে নিয়েছি, ওনারা মাঠে থাকবেন। সেই সাথে আমাদের রেড ফোর্সও থাকবে। রেড ফোর্সকে আমরা কুইক রেসপন্স টিম হিসেবে কাজ করবো, ওনারা মোবাইল পেট্রোলিং এ করতে থাকবে। তাছাড়া আমাদের উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসারগণ স্ব অধিক ক্ষেত্রে তাদের জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করে এবং গ্রাম পুলিশ আছে, আমাদের পুলিশ মোতায়েন করা হচ্ছে যথেষ্ট পরিমাণে। তাদের সমন্বয়ে গ্রাম পর্যায়ে আমরা লকডাউন কার্যকর করব। এছাড়া বিজিবিকে আমরা ইউজ করবো আসলে মূলত লৌহজংয়ে, মাওঘাটে এবং নিমতলিতে, সিরাজদিখানে নিমতলিতে। তাছাড়া আমরা যে ইসলামিক ফাউন্ডেশনকে বলেছি তাদের ধর্মীয় ভিত্তিক যে বিষয়গুলো আছে সেগুলো যাতে জনসচেতনমূলক কার্যক্রম পরিচালনা করে। তাছাড়া আজানের পূর্বে যাতে লকডাউনের বিষয়ে তারা একটু অবহিত করে জনগণকে, সেই বিষয়গুলো আমরা জানিয়েছি। এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ মোবাইল কোর্ট পরিচালনা করবে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাথে তারা দায়িত্ব পালন করবে। এই চলছে। আর আমরা স্কাউট আর রোভারকেও চিন্তা করছি কাজে লাগাবো বাজে মনিটরিং এ স্পেশালি, এবং স্যানিটাইজার এবং মাস্ক বিতরণের ক্ষেত্রে এবং জনসচেতনমূলক কাজে তাদেরকে ইনভলভ করার চিন্তা ভাবনা করছি। কারণ এই সময়টা অনেকটা বাজার দাম ঊর্ধ্বগতির দিকে চলে যাওয়ার একটা প্রবণতা থাকে, যেহেতু আমরা অনেক লিমিট করে দিচ্ছি, কাঁচা বাজারটাও লিমিট করে দিচ্ছি এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি লিমিট করে দিব, সময় বেঁধে দেওয়া হয়েছে। ম্যাডাম, এই যে এই পরিস্থিতিতে মানবিক সহায়তার ব্যাপারে কি কোনো পরিকল্পনা আছে কিনা আপনাদের? ইতিমধ্যে আমাদের কিছু মানবিক সহায়তা এসেছে, ওগুলো আমরা উপজেলায় ডিস্ট্রিবিউট করে দিয়েছি, মানে ওখানে নির্ধারণ করে দিয়েছি। তাছাড়া আমাদের কন্ট্রোল রুম খুলেছি, আমরা যদি কারোর কোনো সহায়তা লাগে বা কোনো তথ্য লাগে আমরা কন্ট্রোল রুম থেকে প্রোভাইড করতে পারবো এবং জেলার সকল কর্মকর্তা ওখানে দায়িত্ব পালন করবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। জেলা ম্যাজিস্ট্রেট যেমনটি বলছিলেন যে এই পুরো জেলার পরিস্থিতি, কিন্তু আমি যদি বলি যে এই মাওয়া বাংলা বাজার, যে শিমুলিয়া বাংলা বাজার ঘাট নামে পরিচিত, সেই ঘাটেও কিন্তু 15টি ফেরি আজকে চলাচল করছে এবং সেখানটায় কিন্তু এই মুন্সিগঞ্জের শিমুলিয়া প্রান্তে 100-র বেশি ট্রাক, পণ্যবাহী ট্রাক পারাপারে অপেক্ষায় রয়েছে এবং বাংলা বাজার প্রান্তে কিন্তু পারাপারে অপেক্ষায় রয়েছে 300-র বেশি পণ্যবাহী ট্রাক। তো এই ট্রাকগুলো পার করবার জন্য কিন্তু মূলত ফেরি এইভাবে 15টি করে চলছে। এবং বিআইডব্লিউটিসির যে এজিএম আহমদ আলী, তিনি যেটি বলছেন যে এই যে ফেরি চলাচল সীমিত করবার এবং যে মানুষের ঢল, যে জনস্রোত কিন্তু আজকে নেই এবং ছোট গাড়ির সংখ্যা কিন্তু নেই, কিন্তু এই কারণে কিন্তু সেখানে শুধু পণ্যবাহী ট্রাকগুলোকে পারাপারের জন্যই কিন্তু ফেরি চালু রাখা হয়েছে। এবং তারা বলছেন যে পণ্যবাহী ট্রাক পারাপারের পরে কিন্তু সীমিত করে দেওয়া হবে এখানকার ফেরি চলাচল এবং জনস্রোত ঠেকাবার জন্য কিন্তু জেলা ম্যাজিস্ট্রেট যেটি বলছিলেন যে ঢাকা শিমুলিয়া রোডের যে বিভিন্ন পয়েন্টে কিন্তু সেখানে সেনাবাহিনী, বিজিবি মোতায়েন করা হয়েছে এবং এখানে 3 প্লাটুন যে সেনাবাহিনী রয়েছে এবং 2 প্লাটুন বিজিবি রয়েছে, তাদের একটি করে টিম কিন্তু এই শিমুলিয়া ঘাটে কে কেন্দ্র করে পদায়ন করা হয়েছে। এবং এখানকার যে মুন্সিগঞ্জের বাজার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো, সেখানেও কিন্তু আমরা দেখছি যে সকাল থেকে টহল আছে এবং যারা দোকান খুলবার চেষ্টা করেছেন বা যারা ঘর থেকে বেরিয়ে এসছেন তাদেরকে কিন্তু সতর্ক করা হয়েছে বা বিভিন্নভাবে তাদেরকে ঘরে ফেরার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। তো এই যে লকডাউন পরিস্থিতি, সেটি কিন্তু আমরা দেখছি যে বিগত সময়ে যে ধরনের লকডাউন চলছিল সেটি কিন্তু একেবারে আজকে ব্যতিক্রম এবং এই 7 দিনের যে কঠোর লকডাউন, সেই লকডাউনটি কিন্তু এখানে আমরা দেখছি যে সরকারের যেসব নির্দেশনা ছিল সেভাবে এখনো পর্যন্ত কিন্তু বাস্তবায়ন হচ্ছে। তো এই ছিল মুন্সিগঞ্জের লকডাউন পরিস্থিতি সর্বশেষ। ফয়সাল।
লকডাউন পরিস্থিতির খবর নিয়ে মুন্সিগঞ্জ থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। ভোরের সময়ে আরও থাকছে। হারারেতে প্রথম ধাপের করোনা পরীক্ষায় নেগেটিভ সব ক্রিকেটার ও কোচিং স্টাফ। আজই অনুশীলনে নামবে টাইগাররা। যুক্তরাষ্ট্র থেকে জিম্বাবুয়েতে সাকিব। আবারও জানাবো দেশের বাইরের খবর। হঠাৎ করে ভারতের উত্তরাঞ্চল জুড়ে দেখা দিয়েছে তীব্র দাবদাহ। প্রচণ্ড গরমে রাজধানী নয়াদিল্লি ও রাজস্থানের বিভিন্ন শহরে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বুধবার কোথাও কোথাও তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 40 ডিগ্রি সেলসিয়াসের বেশি। এদিকে রাজধানীতে আগামী কয়েকদিনে বৃষ্টিপাতের পূর্বাভাস থাকলেও তাপমাত্রা খুব একটা কমবে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এমনকি তাপমাত্রা ছাড়িয়ে যেতে পারে আগের সব রেকর্ড। হঠাৎ করে গেল কয়েকদিনের ভ্যাপসা গরমে অতিষ্ঠ রাজধানী নয়াদিল্লিবাসী। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে, যা এ বছরের মধ্যে সর্বোচ্চ। তীব্র গরম থেকে বাঁচতে অনেকেই মুখে কাপড় বেঁধে বের হচ্ছেন বাইরে, কেউ আবার ঠান্ডা পানীয় ও নানা ধরনের শরবত পান করে নিচ্ছেন একটু শীতল পরশ। আজকে তাপমাত্রা 42-43 ডিগ্রির মতো। প্রচুর বাতাস থাকলেও দাবদাহ আরো কয়েকদিন অব্যাহত থাকবে। তবে সামনে কিছুটা বৃষ্টিপাত হলেও তীব্র গরম কমতে আরো কিছুদিন সময় লাগবে। আবহাওয়াবিদরা জানান, আগামী কয়েকদিনে তাপমাত্রা ছাড়িয়ে যেতে পারে আগের সব রেকর্ড। তবে দু একদিনের মধ্যে বৃষ্টির পূর্বাভাস থাকলেও এতে তাপমাত্রা খুব একটা কমবে না বলেও জানান তারা। এতটাই গরম যে বাইরে বের হওয়া যায় না। আমার জরুরি থাকায় বের হতে বাধ্য হয়েছি। বর্ষা মৌসুমেও বৃষ্টির দেখা নেই, এটা খুবই অস্বাভাবিক। একই পরিস্থিতি আরেক রাজ্য রাজস্থানের বিভিন্ন শহরেও। জয়পুরে তীব্র দাবদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে সেখানকার জনজীবন। গরম থেকে বাঁচতে ছাতা ছাড়া বের হতে পারছেন না কেউই। গরম এতটাই তীব্র যে বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। যারা বের হচ্ছেন তারাও পড়ছেন বিপাকে। দেখা দিচ্ছে নানা ধরনের শারীরিক সমস্যা। দাবদাহ আরো কিছুদিন অব্যাহত থাকবে জানিয়ে স্থানীয় আবহাওয়া দপ্তর জানায়, আগামী দিনগুলোতে তাপমাত্রা ছাড়িয়ে যেতে পারে 47 ডিগ্রি সেলসিয়াস। চলমান অভিবাসী বৈধকরণের শেষ দিন ছিল 30 জুন। এর মধ্যে কাগজপত্র না থাকার অভিযোগে বুধবার 88 জন বাংলাদেশি সহ 229 জন অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ ও বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা। কুয়ালালামপুর থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। স্থানীয় সময় বুধবার সকাল 11টার দিকে মালয়েশিয়ার সেলাঙ্গো রাজ্যের ক্লাংয়ের মেরু এলাকার একটি ফ্যাক্টরিতে অভিযান চালায় দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। এতে 90 ইমিগ্রেশন পুলিশ, 35 পিডিআরএম সদস্য সহ অংশ নেন বেশ কয়েকটি বাহিনীর সদস্যরা। যদিও দেশটিতে অবৈধ অভিবাসীদের বৈধ হওয়ার সময়সীমা ছিল চলতি মাসে 30 জুন পর্যন্ত। অভিযানে আটক হওয়া 88 বাংলাদেশি ছাড়াও 99 জন ভারতীয়, 33 জন পাকিস্তানি, 5 জন মিয়ানমার, 3 জন ইন্দোনেশীয় এবং 1 জন নেপালের নাগরিক রয়েছেন। আটক হওয়াদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। বারবার অভিবাসী আটকের ঘটনায় আতঙ্কিত দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। আমাদের প্রবাসী যারা আছি তারা খুবই আতঙ্কে আছি। লকডাউনের মধ্যে এরকম মালয়েশিয়া সরকারের অনপ্রভেদ অভিযানের কারণে। তাই সকল প্রবাসী ভাইদেরকে অনুরোধ করবো, আপনার নিরাপদ আশ্রয় থাকুন এবং যথাযথ ডকুমেন্ট সবসময় সাথে রাখুন। এতে আমরা বৈধ অবৈধরা অনেক আতঙ্কে দিন কাটাইতেছি। এদিকে অবৈধ প্রবাসীরা বৈধকরণের সুযোগ করোনা ভাইরাস লকডাউনের জন্য ঠিকমতো করতে না পারলেও আইজি বৈধকরণের মেয়াদ শেষ হয়ে গেছে। এমন অবস্থায় প্রবাসীরা সকলে আতঙ্কিত। তবে এ বিষয়ে কোনো সদুত্তর নেই মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের কাছে। তারা বলছে কেবল বাংলাদেশি নয়, সব অবৈধ বিদেশি নাগরিকের জন্যই এই অভিযান পরিচালিত হয়। এর আগে চলতি মাসেই অন্তত 200-রও বেশি বাংলাদেশিকে গ্রেপ্তার করে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। কাতারে ভ্যাকসিন কার্যক্রম আরও দ্রুত গতিতে চালাতে নতুন আরও একটি মোবাইল অ্যাপ চালু করল দেশটি। স্থানীয় ও অভিবাসীরা মোবাইলে অ্যাপ ডাউনলোড করে ভ্যাকসিনের জন্য ঘরে বসেই আবেদন করতে পারবেন। যদিও এরই মধ্যে দেশটিতে 75% মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। কাতারের শুরু থেকেই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য নতুন নতুন পদক্ষেপ নিয়ে দেশটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকে বেশ প্রশংসা কুড়িয়েছে। প্রতিদিনের করোনার আপডেট ও বাসিন্দারা করোনা আক্রান্ত কিনা জানার জন্য মোবাইল অ্যাপ এই তারা চালু রয়েছে শুরু থেকেই।
এবার ভ্যাকসিন না পাওয়া ব্যক্তিদের জন্য চালু হলো নার আকুম নামের আরও একটি মোবাইল অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে ঘরে বসেই ভ্যাকসিনের জন্য আবেদন করতে পারবেন কাতারের বাসিন্দারা। এই উদ্যোগের জন্য কাতার সরকারকে ধন্যবাদ জানালেন প্রবাসী বাংলাদেশিরাও। ভ্যাকসিনের জন্য কাতার সরকার নতুন নতুন অনেক পদক্ষেপ নেওয়ার জন্য আজকেও নতুন করে একটা অ্যাপ চালু করছে। সবাইকে অনুরোধ করবো বাঙালি ভাইদেরকে তারা তাড়াতাড়ি যেন ভ্যাকসিন নিয়ে নেয় এবং বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে কাতার সরকারকে ধন্যবাদ জানাই। নারাকুম নামের অ্যাপসের মাধ্যমে যারা করোনা ভাইরাসে এখনও টিকা দেন নাই ওর মাধ্যমে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। অ্যাপ্লিকেশন করার পরে আপনারা টিকা দিতে পারবেন। কাতার গভর্নমেন্ট নতুন নতুন উদ্যোগ নিচ্ছে। এটাকে আমরা যারা বাংলাদেশি প্রবাসী কাতারে আসে সবাই কাতার গভর্নমেন্টকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং আমরা কাতারিরা অনেক যারা বাংলাদেশে আসি সবাই অনেক আনন্দিত এবং উৎফুল্ল। এটাকে আমরা অনেক সাধুবাদ জানাই। কাতারের ভ্যাকসিনেশন কার্যক্রমে দ্রুত গতি আনতে দেশটিতে চালু করা হয়েছে বিশ্বের সবচেয়ে বড় করোনা ভ্যাকসিন কেন্দ্র, যেখান থেকে প্রতিদিন 25,000-এর বেশি মানুষকে করোনার ভ্যাকসিন দেওয়া হচ্ছে। দেশটিতে প্রায় 32 লাখ ডোজ করোনা ভ্যাকসিন বিনামূল্যে মানুষকে এরই মধ্যে দেয়া হয়েছে। গণহারে ভ্যাকসিন প্রয়োগ অব্যাহত থাকায় করোনায় গড় আক্রান্তের হার কমে এসেছে। সময় সংবাদ পরিসীমার পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনার লাগাম টানতে আজ থেকে 7 দিন কঠোর লকডাউন, অযথা বাইরে গেলে গ্রেফতার। সারা দেশে রেকর্ড 8,822 জন শনাক্ত, মৃত্যু 115। লকডাউনেও পুরো দমে চলছে পদ্মা সেতুর কাজ। 200 রোড স্ল্যাব বসলেই সেপ্টেম্বরে সংযোগ সড়কে যুক্ত হবে দুই প্রান্ত। গ্যাস পাইপলাইনের কাজেও অগ্রগতি। আমের দর পতন, বিক্রি নিয়ে দুশ্চিন্তা। 1,000 কোটি টাকা বেচাকেনার লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা ব্যবসায়ীদের। এবং যুক্তরাষ্ট্রে দ্রুত ছড়াচ্ছে করোনার ভারতীয় ধরন, আক্রান্তের সংখ্যা বাড়ায় উদ্বেগ। কোভিড সার্টিফিকেট নিয়ে ইউর সঙ্গে দ্বন্দ্বে জড়ালো ভারত। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়।